আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কেমন আছো সবাই? আচ্ছা, সবাই যে এই শীতের সকালে ক্লাস করতে আসতেছো তার জন্য সবাইকে ধন্যবাদ। 9:30 বাজে। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাকে একটু কষ্ট করে জানাও যে অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা। তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। ওকে। আচ্ছা, সবাই আশা করি স্লাইডটা দেখতে পারতেছো। আগে আমি আমার পরিচয় দেই। আমার নাম হচ্ছে মরিন বিনতে জামান। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার এমবিবিএস কমপ্লিট করেছি। আর এখন মেডিকেল জুলজি ডিপার্টমেন্টে আছি। তাহলে আজকে তোমাদের যে চ্যাপ্টার আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা। ঠিক আছে? চ্যাপ্টারটা আগে মানে চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছরই ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে। চ্যাপ্টারটা অনেক বোঝার অনেক কিছু আছে, কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য যেটুকু লাগবে সেটুকু আমরা বুঝে শুনে কিভাবে অ্যান্সার করা যায় সুন্দর মতো মুখস্থ করে ফেলবো। ঠিক আছে? তোমরা যদি ক্লাসে মনোযোগ দিয়ে পড়া শুনো, দেখবা ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট হয়ে গেছে। অ্যাটলিস্ট 80% পড়া ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। ওকে? তাহলে তোমাদের কাজ হবে খালি আপুর কথা শোনা আর শুনে সেই কথা মনে মনে বা বাসায় জোরে জোরে রিপিট করা। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আমাকে চিনো? ওকে। আচ্ছা, তাহলে দেখো অধ্যায় গ্রেডিং, অর্থাৎ কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। আজমল স্যারের বইয়ের গ্রেড 1, 2, 3 আমি দিয়ে দিছি। আমার টার্গেট থাকবে আজকে অ্যাটলিস্ট এই 1, 2, 3 তোমাদেরকে মুখস্থ করে দেওয়া। আমি যখন এক স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাব, আই উইল মেক শিওর যে তোমরা ওই স্লাইডটা তোমরা ভালো মতো আত্মস্থ করে ফেলছো। ওকে? আচ্ছা, তাহলে আসি। প্রথমে হচ্ছে ইমিউন প্রতিরক্ষায় বিভিন্ন কোষের ভূমিকা। তাহলে আগে আমরা একটু আসি যে প্রতিরক্ষা এই ব্যাপারটা বলতে আমরা আসলে কি বুঝি। দেখো, প্রতিরক্ষা নামের ভিতরে আছে রক্ষা। তাহলে এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আমাদেরকে বাইরের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করতেছে। যেমন ধরো তুমি যখন বাইরে যাও, এখন তো করোনার কারণে হয়তো কম যাওয়া হয়, কিন্তু আগে যখন বাইরে যাইতাম ফুচকা চটপটি কত কিছু খাইতা, তাই না? তো খুব মজা করে রাস্তার পাশে ফুচকা খাচ্ছ, মামা খুব সুন্দর একবার কান চুলকাচ্ছে, একবার পেট চুলকাচ্ছে, বিভিন্ন জায়গায় চুলকায়, আবার সেই ফুচকা বানাচ্ছে, তুমি খাচ্ছ, বাহ কি সুন্দর টক। ওই টক যে কোত্থেকে আসছে তুমি তো বুঝতেছ না, কিন্তু তোমার খুব মজা লাগতেছে। আর খেয়াল করে দেখো ওই খাবারের ভিতর কত ভাইরাস ব্যাকটেরিয়া ময়লা আবর্জনা আছে, কিন্তু তুমি কি প্রত্যেকদিন অসুস্থ হচ্ছ না? কারণ কি, আমাদের শরীরে এমন একটা সিস্টেম আছে যারা আমাদেরকে এই বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করতেছে। এই সিস্টেমটাকে বলা হয় ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষা তন্ত্র। ওকে? আচ্ছা, এখন এই প্রতিরক্ষায় বিভিন্ন কোষের কি ভূমিকা আছে। আচ্ছা, এই কোষগুলা কোন কোষ? আমরা জানি যে আমাদের রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এখন এর ভিতর কোন রক্তকণিকার কাজ এই বিভিন্ন রোগ জীবাণুর সাথে ফাইট করা? তোমরা সবাই জানো শ্বেত রক্তকণিকার কাজ। তাহলে এখানে যে কোষগুলো আছে এরা সবাই হচ্ছে শ্বেত রক্তকণিকা। ওকে? তাহলে এই ইমিউন প্রতিরক্ষায় শ্বেত রক্তকণিকাগুলো কি কাজ করে সেটা হচ্ছে আমরা পড়বো। তো এই ছকটা থেকে প্রচুর কোশ্চেন আসে যে এইটা কোন কোষের কাজ, ওইটা কোন কোষের কাজ। ছকটা দেখতেও অনেক বড়, অনেক হিজিবিজি, কিন্তু আমরা দেখবো সুন্দর করে পড়ে ফেলবো, মুখস্থ হয়ে যাবে। ওকে? তাহলে আসো আমরা পড়া শুরু করি। আচ্ছা, প্রথমে খেয়াল করো নিউট্রোফিল। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো নিউট্রোফিলের কাজ কি। নিউট্রোফিলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে কি, ধরো একটা জীবাণু রক্তে প্রবেশ করলো, নিউট্রোফিল করবে কি, যে জীবাণুটাকে খেয়ে ফেলবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এখন খেয়াল করো, ফ্যাগোসাইটোসিস করতেছে দুইটা কোষ, একটা হচ্ছে নিউট্রোফিল
আর নিচের দিকে খেয়াল করো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজেরও কাজ কি? ফ্যাগোসাইটোসিস। দেখবা প্রত্যেকটা কাজ, ম্যাক্সিমাম কাজ দুইটা করে কোষ করে। খেয়াল করে দেখো, তাহলে ফ্যাগোসাইটোসিস কে কে করে? নিউট্রোফিল আর হচ্ছে ম্যাক্রোফেজ। এখনই মুখস্থ করে ফেলো। ফ্যাগোসাইটোসিস কার কাজ? দুইটা কোষের কাজ, একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। ওকে, আচ্ছা একটু খেয়াল করে দেখো, মাঝখানে আছে মনোসাইট। এই মনোসাইটের কাজে লেখা আছে ম্যাক্রোফেজের অনুরূপ, অর্থাৎ এই মনোসাইটের কাজও তোমার কি? ফ্যাগোসাইটোসিস। মনে রাখবা মনোসাইট আর ম্যাক্রোফেজ কিন্তু একই কোষ। ধরো রক্তনালীর ভিতরে মনোসাইট আছে, সে যখন রক্তনালী থেকে বের হয়ে আসবে তখন তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। ওকে, তাহলে মনোসাইট আর ম্যাক্রোফেজ একই কোষ। ওকে, আচ্ছা তাহলে ফ্যাগোসাইটোসিস কে কে করতেছে? নিউট্রোফিল ম্যাক্রোফেজ, নিউট্রোফিল ম্যাক্রোফেজ, শেষ। আচ্ছা এবার আসো, খেয়াল করে দেখো প্রদাহ সৃষ্টিতে হিস্টামিন আর অন্যান্য রাসায়নিক ক্ষরণ। তাহলে হিস্টামিনটা নিচে দাগ দিবা বা হিস্টামিন মাথায় রাখবা। তাহলে হিস্টামিন ক্ষরণ করে কে? মনে রাখবা দুটো কোষ হিস্টামিন ক্ষরণ করে, একটা হচ্ছে বেসোফিল আর একটা হচ্ছে মাস্ট কোষ। ঠিক আছে, এই বেসোফিল আর মাস্ট কোষও কিন্তু একই কথা। যখন রক্তনালীর ভিতরে থাকে তখন তাকে বলি বেসোফিল, যখন সে বের হয়ে আসবে তখন তার নাম হয়ে যায় মাস্ট কোষ। তাহলে খেয়াল করে দেখো হিস্টামিন ক্ষরণ করা কোন কোষের কাজ? একটা হচ্ছে বেসোফিল আর একটা হচ্ছে মাস্ট কোষ। ক্লিয়ার? আচ্ছা এরপরে খেয়াল করো সাইটোটক্সিক টি কোষ। দেখো নামের ভিতরে একটা টক্সিক বিষ বিষ ভাব আছে। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে যে কোনো একটা কোষকে টার্গেট করবে, সেই টার্গেট কোষের সঙ্গে যুক্ত হয়ে সরাসরি কোষকে ধ্বংস করে। তাহলে আমরা টার্গেট ওয়ার্ডটা খেয়াল রাখবো যে সাইটোটক্সিক, টক্সিকের কাজই হচ্ছে যারা টক্সিক মানুষ তারা সবাইকে টার্গেট করে বেড়ায়। তাহলে সাইটোটক্সিকের কাজ কি? টার্গেট কোষের সাথে যুক্ত হয়ে সেই কোষকে ধ্বংস করা। ঠিক আছে, এবার খেয়াল করো এনকে কোষ। কে মানে ন্যাচারাল কিলার, এর নামের ভিতরে আছে কিলার। তাহলে এর কাজও কি? এর কাজও কোনো কোষকে টার্গেট করে তাকে ধ্বংস করা। ঠিক আছে, এ কোন কোষকে টার্গেট করে? ভাইরাস আক্রান্ত আর ক্যান্সার কোষকে। তো এখানেও তুমি টার্গেট ওয়ার্ডটা খেয়াল রাখবা যে ভাইরাস আক্রান্ত আর ক্যান্সার কোষকে টার্গেট করে ধ্বংস করে কে? এনকে কোষ। তাহলে টার্গেট ওয়ার্ডটা আমরা দুইটার ক্ষেত্রে খেয়াল রাখবো, যারা টক্সিক যারা কিলার। তাহলে সাইটোটক্সিক টি কোষ আর হচ্ছে এনকে কোষ বা ন্যাচারাল কিলার কোষ। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে কাউকে টার্গেট করে তাকে ধ্বংস করা। ওকে, আচ্ছা এরপর আসে দেখো হেল্পার টি কোষ। নামের ভিতরে আছে হেল্প, তাহলে এর কাজ কি হবে? হেল্প করা। ঠিক আছে, এ করে কি? যারা ইমিউন প্রতিরক্ষা কোষ, সেই কোষগুলো সবাই থাকে নিষ্ক্রিয়, ঘুমায় থাকে। যখন শত্রু শরীরে ঢুকে হেল্পার টি কোষ করে কি? সবাইকে সক্রিয় করে। কিভাবে সক্রিয় করে? এখন হেল্পার টি কোষের তো গলা নাই যে গলা দিয়ে চিৎকার করে সক্রিয় করবে। হেল্পার টি কোষ কি করে? একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে যার নাম হচ্ছে সাইটোকাইন। তাহলে সাইটোকাইন ক্ষরণ করে কে? যে হেল্প করতেছে, হেল্পার টি কোষ। ওকে, তাহলে সাইটোকাইন ক্ষরণ করা কার কাজ? হেল্পার টি কোষ। সাথে মনে রাখবা আরেকটা কোষও সাইটোকাইন ক্ষরণ করে, সেটা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজের পাশেও লিখে রাখো সাইটোকাইন, এটা ভিতরে একটা জায়গা আছে, আমরা ছকেই লিখে রাখবো তাহলে মনে থাকবে আমাদের। ওকে, তাহলে খেয়াল করে দেখো আমি আবার বলতেছি প্রত্যেকটা কাজ দুইটা করে কোষ করতেছে এতক্ষণ যা যা পড়লাম। প্রথমে আসি ফ্যাগোসাইটোসিস। তোমরাই মনে মনে বলো যে ফ্যাগোসাইটোসিস কে কে করতেছে? নিউট্রোফিল ম্যাক্রোফেজ, নিউট্রোফিল ম্যাক্রোফেজ, শেষ। হিস্টামিন ক্ষরণ কে করতেছে? এটাও দুইটা কোষ করতেছে, বেসোফিল মাস্ট কোষ, বেসোফিল মাস্ট কোষ। আচ্ছা এরপর আসো কোষকে টার্গেট করে সেই কোষকে কে ধ্বংস করতেছে? যারা টক্সিক আর যারা কিলার। তাহলে সাইটোটক্সিক টি কোষ আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার কোষ বা এনকে কোষ গেল। আচ্ছা এবার আসো সাইটোকাইন কে ক্ষরণ করতেছে? যে হেল্প করে, কে? হেল্পার টি কোষ আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। ওকে, আচ্ছা তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো আরেকটা কোষ, সেটা হচ্ছে ইওসিনোফিল। দেখো ইওসিনোফিল নামটা অনেক বড়। এর কাজ কি? এর কাজ হচ্ছে যেগুলো বড় বড় জীবাণু অর্থাৎ বহুকোষী জীবাণু, সেই জীবাণু ধ্বংস করা। ঠিক আছে, তাহলে ইওসিনোফিল এর কাজ কি? এর কাজ হচ্ছে বহুকোষী জীবাণু ধ্বংস করা। তাহলে কাজগুলো কি আমরা পারবো? বলেন কাজগুলো পারা যাবে? আমি আরেকবার বলতেছি, একদম মাথার ভিতর কপি পেস্ট করে ফেলো। ফ্যাগোসাইটোসিস কার কাজ? নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ। হিস্টামিন ক্ষরণ করা কার কাজ? বেসোফিল আর হচ্ছে মাস্ট কোষ।
টার্গেট কোষের সঙ্গে যুক্ত হয় কে? সাইটোটক্সিক টি কোষ আর হচ্ছে এনকে কোষ। সাইটোকাইন ক্ষরণ করে কে? হেল্পার টি কোষ আর হচ্ছে ম্যাক্রোফেজ। আর বহু কোষী জীবাণু ধ্বংস করে কে? ইওসিনোফিল। ওকে, তাহলে পারা যাবে। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু কাজ পড়া শেষ, বাকি থাকলো কি? উৎপত্তি। উৎপত্তি একদম সোজা, খেয়াল করে দেখো। এই যে প্রথমে যে কোষগুলোর নাম দেওয়া আছে, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, ঠিক আছে? এরা পাঁচটাই কিন্তু আসলে শ্বেত রক্ত কণিকা, তাই না? প্রধান যে পাঁচটা শ্বেত রক্ত কণিকা। খেয়াল করে দেখো, এই পাঁচটার মধ্যে প্রথম চারটাই আসছে অস্থিমজ্জা থেকে। ওকে, একমাত্র ব্যতিক্রমকে লিম্ফোসাইট, সে থেকে আসছে? ভ্রূণীয় স্টেম কোষ। তাহলে আমরা এইটা পড়বো যে লিম্ফোসাইটের উৎপত্তি কোথায়? ভ্রূণীয় স্টেম কোষ, বাদ বাকি সববার অস্থিমজ্জা। ওকে, তাহলে লিম্ফোসাইটের উৎপত্তি কোথায়? ভ্রূণীয় স্টেম কোষ। আচ্ছা, এবার খেয়াল করো, একদম নিচে ম্যাক্রোফেজ আর হচ্ছে মাস্ট কোষ। ওকে, খেয়াল করে দেখো, আমি বলছিলাম যে মনোসাইট যখন রক্তে থাকে তখন তার নাম মনোসাইট, আর সে যখন রক্ত থেকে বের হয়ে কোনো টিস্যু বা অঙ্গে চলে যাবে তখন তাকে আমরা বলবো ম্যাক্রোফেজ। সেম, যখন বেসোফিল রক্তে থাকে তখন তার নাম বেসোফিল, সে যখন রক্ত নালী থেকে বের হয়ে কোনো টিস্যু বা অঙ্গে চলে যায় তখন তার নাম হয়ে যায় মাস্ট কোষ। তাহলে খেয়াল করো, এই ম্যাক্রোফেজ আর মাস্ট কোষকে আমরা সমস্ত টিস্যু ও অঙ্গে পাবো। ওকে, আচ্ছা, বাকি থাকলো কে? প্লাজমা কোষ। দেখো, প্লাজমা কোষ আমরা কোথায় পাবো? আমরা মনে রাখবো একটা সুন্দর সবজির নাম দিয়ে, যেটা সবার পছন্দ, পটল। অর্থাৎ প দিয়ে প্লিহা, ট দিয়ে টনসিল, ল দিয়ে লসিকা গ্রন্থি। তাহলে প্লাজমা কোষ কোথায় পাওয়া যায়? পটলে পাওয়া যায়, প্লিহা, টনসিল, লসিকা গ্রন্থি। ধরো তোমার পরীক্ষায় আসলো, নিচের কোথায় প্লাজমা কোষ পাওয়া যায় না? প্লিহা, টনসিল, অস্থিমজ্জা, লসিকা গ্রন্থি। অ্যান্সার কি হবে? নিচের কোথায় প্লাজমা কোষ পাওয়া যায় না? প্লিহা, টনসিল, অস্থিমজ্জা, লসিকা গ্রন্থি। ভেরি গুড, অ্যান্সার হবে কি? অস্থিমজ্জা। খেয়াল করে দেখো, যেখানে তিনটা জায়গার নাম, তিনটা বৈশিষ্ট্য, তিনটা উদাহরণ, তিনটা তিনটা করে জিনিস থাকে, এইসব জায়গা থেকে কিন্তু কোশ্চেন করা খুবই ইজি। ঠিক আছে, তো তুমি যখন পড়বা, তুমি স্টুডেন্ট হিসাবে না, তুমি টিচারের মতো চিন্তা করে পড়বা যে আমি এখান থেকে কোশ্চেন করলে আমি কি কোশ্চেন করতাম। দেখবা তোমার পড়াটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এই স্লাইড আমরা সবাই পারবো। আমরা পরের স্লাইডে যাই। খেয়াল করে দেখো, আগের পড়াটাই আমরা আবার একটু রিভিশন দিই যে ফ্যাগোসাইটোসিস কে করতেছে? পড়ে আসছি আমরা নিউট্রোফিল আর হচ্ছে ম্যাক্রোফেজ। পারবো। সাইটোকাইন ক্ষরণ করে কে? ম্যাক্রোফেজ আর হচ্ছে হেল্পার টি কোষ। হিস্টামিন তৈরি করে কে? বেসোফিল আর হচ্ছে মাস্ট কোষ। টার্গেট কোষে যুক্ত হয়ে কোষ ধ্বংস করে কে? যারা টক্সিক, যারা কিলার, অর্থাৎ সাইটোটক্সিক টি কোষ আর হচ্ছে এনকে কোষ। আর বহু কোষী জীবাণু ফিল। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। আচ্ছা, এরপর আসো মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। খেয়াল করে দেখো, এখানে কি বলছে যে আমাদের দেহের প্রতিরক্ষার তিনটা স্তর থাকে। শুনছো না যে বলে যে প্রধানমন্ত্রী নিরাপত্তার তিনটি স্তর, এরকম আমাদের দেহ প্রতিরক্ষার কয়টা স্তর? তিনটা স্তর, প্রথম, দ্বিতীয় আর একটা হচ্ছে তৃতীয়। ওকে, আচ্ছা, এক সেকেন্ড, সবাই শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? শুনতে পাওয়ার তো কথা। আচ্ছা, আমি আবার বলতেছি, তাহলে আমাদের, আচ্ছা খেয়াল করে দেখো, তাহলে আমাদের প্রতিরক্ষার কয়টা স্তর? তিনটা স্তর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কারণ আমাদের দেহ তো আমাদের কাছে প্রধানমন্ত্রীর চেয়ে কম না, তাহলে আমাদের প্রতিরক্ষার কয়টা স্তর? তিনটা স্তর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। অর্থাৎ যখন আমাদের শরীরে কোনো জীবাণু প্রবেশ করতে যায়, সবার আগে কোন স্তর বাধা দিবে? প্রথম স্তর। আচ্ছা, ধরো জীবাণু প্রথম স্তর ভেদ করে রক্তে প্রবেশ করে ফেলছে, তখন কে কাজ করবে? দ্বিতীয় স্তর।
আচ্ছা, এরপরে এই জীবাণুকে মারতে তৈরি হয় অ্যান্টিবডি, এবং আরেকটা কোষ সাইটোটক্সিক টি কোষ, এটা আমি পরে পড়াবো। তাহলে মনে রাখবা, পরে যে অ্যান্টিবডি আর সাইটোটক্সিক টি কোষ তৈরি হচ্ছে, এরা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো, আমার কথায় কনসেন্ট্রেট করো, পাশে ঝিঝি ঝুঝু যেসব আওয়াজ হচ্ছে সব বাদ দাও। মনে রাখবে তো, ঠিক আছে? আমরা গ্রামীণ পরিবেশে পড়তেছি, ঝিঝি পোকার আওয়াজ সহ। ওকে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে প্রতিরক্ষার তিনটা স্তর, প্রথম, দ্বিতীয় আর হচ্ছে তৃতীয়। এখন খেয়াল করে দেখো, এই প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কিন্তু তোমার জন্ম থেকেই ছিল। এই কারণে প্রথম আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তরকে বলা হয় সহজাত প্রতিরক্ষা স্তর। সহ মানে সাথে বা থেকে, আর জাত মানে হচ্ছে জন্ম। তাহলে জন্ম থেকেই যে দুইটা স্তর তোমার আছে, এই দুইটা স্তরকে বলা হয় সহজাত প্রতিরক্ষা স্তর। ওকে, আচ্ছা। আর খেয়াল করো, এই অ্যান্টিবডি কিন্তু আগে তোমার ছিল না। এই জীবাণু রক্তে প্রবেশ করার পরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এই কারণে অ্যান্টিবডিকে বা তৃতীয় প্রতিরক্ষা স্তরকে বলা হয় অর্জিত প্রতিরক্ষা স্তর। তাহলে তোমরা এখান থেকে জাস্ট দুইটা জিনিস মাথায় ঢুকাও, যে প্রতিরক্ষার কয়টা স্তর? অ্যান্সার কি হবে? তিনটা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সহজাত কারা? প্রথম আর দ্বিতীয়। অর্জিত কোনটা? তৃতীয়। একটু ক্লিয়ার সবার? তাহলে আমি পরের স্লাইডে যাই। ওকে, আচ্ছা, খেয়াল করো, এখন আমাদের কি পড়তে হবে, যে এই প্রথম প্রতিরক্ষা স্তরে কোন কোন উপাদান আছে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কোন কোন উপাদান আছে। এগুলো আমাদের পরীক্ষায় আসে, যে নিচের কোনটা প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান, নিচের কোনটা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান, নিচের কোনটা প্রতিরক্ষা স্তরের উপাদান না। মানে এখান থেকে ঘুরায় পেঁচায় অনেক কোশ্চেন আসে। তাহলে আমরা এখন এই জায়গাটা পড়ে ফেলবো, খুবই সোজা। ওকে, আসেন সবাই। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তরে যে উপাদানগুলো আছে, তাদেরকে মনে রাখার জন্য আমরা একটা ছন্দ পড়ব। ছন্দটা হচ্ছে অতল এসি। ওকে, খেয়াল করে দেখো, অ দিয়ে কি হবে? 4 নম্বরে আছে অশ্রু ও লালা। ত দিয়ে ত্বক। ল দিয়ে লোম। এসিড, এ দিয়ে হবে অ্যাসিড। দেখো দুইটা অ্যাসিড আছে, একটা হচ্ছে পৌষ্টিক নালীর অ্যাসিড, আর একটা হচ্ছে রেচন জননতন্ত্রের অ্যাসিড। আর সি দিয়ে হচ্ছে আর হচ্ছে সিরুমেন। তাহলে খেয়াল করে দেখো, প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান কে কে আছে? অতল এসি। অ দিয়ে অশ্রু ও লালা। ত দিয়ে ত্বক। ল দিয়ে লোম। এসিড, এ দিয়ে হবে অ্যাসিড, দুইটা অ্যাসিড, পৌষ্টিক নালীর অ্যাসিড, রেচন জনতন্ত্রের অ্যাসিড। আর সি দিয়ে কি হবে? সিলিয়া ও সিরুমেন। আচ্ছা, অ্যান্সার দাও। ধরো পরীক্ষায় আসলো, নিচের কোনটা প্রথম প্রতিরক্ষা নয়? অশ্রু ও লালা, ত্বক, লোম, ফ্যাগোসাইট। অ্যান্সার কি হবে? নিচের কোনটা প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদান নয়? অশ্রু ও লালা, ত্বক, লোম, ফ্যাগোসাইট। কি হবে অ্যান্সার? ভেরি গুড, ফ্যাগোসাইট। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। মরিয়ম আক্তার লাবণী, সবার সরি, লাজু ইসলাম, ভেরি গুড, গুড গুড গুড। দেখছো মাশাআল্লাহ, কি সুন্দর ব্রেন। ওকে, আচ্ছা, তাহলে কোশ্চেন গুলো কিন্তু এরকমই হয়। এখন ভিতর থেকে আমাদের কিছু জিনিস পড়তে হবে, আমরা একটু পড়ে ফেলি। যেমন দেখো, অশ্রু লালার সেকেন্ড লাইনে আছে যে অশ্রু লালায় একটা এনজাইম আছে যার নাম হচ্ছে লাইসোজাইম। ওকে, এই এনজাইমের কাজ কি? এই এনজাইমের কাজ হচ্ছে এটা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। তাহলে পরীক্ষায় কিন্তু আসে যে অশ্রু ও লালায় কোন এনজাইম রয়েছে যা ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। অ্যান্সার কি হবে? লাইসোজাইম। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো 5 নম্বর পয়েন্টটা, সিরুমেন। এখন যদি সবাই কানের ভিতর আঙ্গুল ঢুকাও, সে আঙ্গুলটা বের করে আনো, দেখবা তোমাদের হাতের মাথায় একটু ময়লা ময়লা হলুদ কালারের পদার্থ লেগে আছে, তাই না? এই পদার্থটাকেই বলা হয় সিরুমেন। ঠিক আছে, সিরুমেন কোত্থেকে আসছে জানো? আমাদের কানের ভিতরে একটা গ্রন্থি আছে, ওকে, সিরুমিনাস গ্রন্থি। সেই গ্রন্থি থেকে একটা আঠালো পদার্থ নিঃসৃত হয় যাকে আমরা বলি সিরুমেন। ওকে, এই সিরুমিনের কাজ কি? ধরো তোমার কানের ভিতর দিয়ে কোনো পোকা মাকড় কিছু একটা ঢুকলো, সেটা তো কান থেকে সরাসরি নাক, মস্তিষ্ক, যে কোনো জায়গায় যেতে পারে, খুবই ডেঞ্জারাস। তো কানে এই সিরুমেন থাকলে হয় কি, সেই আঠার মধ্যে ময়লা জীবাণু পোকা আটকায় যায়, যাতে সেটা সামনে আগাইতে না পারে। ওকে,
তো পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আসবে সিরুমেন বা সিরুমিনাস গ্রন্থি কোথায় পাওয়া যায়? চোখ, নাক, মুখ, কান। অ্যান্সার কি হবে? কানে। তাহলে এইটুকু খেয়াল রাখবা যে সিরুমেন আমরা কোথায় পাই? কানে। ওকে, আচ্ছা। এরপর আসো পৌষ্টিক নালীর অ্যাসিড। তাহলে আমাদের পৌষ্টিক নালীতে এমন একটা অ্যাসিড আছে যার কাজ হচ্ছে এই যে আমরা ময়লা আবর্জনা হাবিজাবি খাই, এই হাবিজাবিকে ওই পৌষ্টিক তন্ত্রের ভিতরেই ধ্বংস করে ফেলা। ঠিক আছে? তাহলে কোন এমন অ্যাসিড আছে? সেই অ্যাসিডটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। একদম মাথায় ঢুকায় ফেলো, পৌষ্টিক নালীতে কোন অ্যাসিড পাওয়া যায়? অ্যান্সার কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওই, এবার খেয়াল করো, আমাদের রেচন জননতন্ত্র একটা অ্যাসিড আছে। ঠিক আছে? যোনিতে কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যাদের কাজ হচ্ছে একটা অ্যাসিড ক্ষরণ করা, যে অ্যাসিডটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে আমাদের যোনিতে কোন অ্যাসিড পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড। বুঝছো, পরীক্ষা আসে যে যোনিতে অবস্থিত ব্যাকটেরিয়া কোন অ্যাসিড ক্ষরণ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, আর অপশন থাকে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখলেই কেন জানি তোমাদের তার প্রতি একটা অগাধ ভালোবাসা জন্মায়, তোমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেখানেই দেখো সেখানেই তাকে অ্যান্সার দিয়ে আসো। কিন্তু মনে রাখবা, পৌষ্টিক নালীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর রেচন জননতন্ত্র বা যোনিতে কোন অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। ওকে, গুলাবানা। পৌষ্টিক তন্ত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর যোনিতে কোন অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। ওকে ওকে, তাহলে আমি পরের স্লাইডে যাই। পারবো আমরা ইনশাল্লাহ। এবার আসো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। খেয়াল করে দেখো, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে অনেক উপাদান আছে। এই খেয়াল করো, তাহলে এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কোন কোন উপাদান আছে এইটা মনে রাখার জন্য আমি একটা ছন্দ পড়বো, সেটা হচ্ছে ফাইজা কম পড়ে। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদানগুলোর নাম মনে রাখার জন্য আমরা কি পড়বো? ফাইজা কম পড়ে। ডোন্ট বি লাইক ফাইজা। ঠিক আছে, তোমরা বেশি বেশি পড়বা। ফাইজা কম পড়ে। আচ্ছা, খেয়াল করে দেখো, ফদে কি হবে? ফদে হবে ফ্যাগোসাইট। ফাইজার ইদে হবে ইন্টারফেরন। জদে হবে জ্বর। ক দিয়ে হবে কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট। ম দিয়ে হবে মারণ কোষ বা সহজাত মারণ কোষ। আর প দিয়ে হবে প্রদাহ। ওকে, তাহলে ফাইজা কম পড়ে। ফ দিয়ে ফ্যাগোসাইট, ই দিয়ে ইন্টারফেরন, জ দিয়ে জ্বর, ক দিয়ে কমপ্লিমেন্ট, ম দিয়ে মারণ কোষ, প দিয়ে প্রদাহ। ধরো পরীক্ষা আসলো, নিচের কোনটি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান নয়? ফ্যাগোসাইট, ইন্টারফেরন, অস্ট্রোলালা, জ্বর। অ্যান্সার কি হবে? নিচের কোনটি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান নয়? ফ্যাগোসাইট, ইন্টারফেরন, অস্ট্রোলালা, জ্বর। ভেরি গুড। দেখছো, তাহলে এই ধরনের কোশ্চেন আসবে এবং তোমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা। ওকে, মরিয়াম আক্তার লাবণী, ভেরি গুড। রায়ান ভুইয়া, ভেরি গুড। তো গুড, ভালো মানুষ তোমরা। আচ্ছা, এখন আসো এর ভিতরে আমরা একটু পড়ি কি বলছে। ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট মানে কি? যারা ফ্যাগোসাইটোসিস করে। তাহলে আমরা প্রথম ছকেই পড়ে আসছি, কারা ফ্যাগোসাইটোসিস করে? দুইটা কোষ, একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। ওকে, আচ্ছা। এরপর খেয়াল করো, সহজাত মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল, এরা আসলে কোন ধরনের শ্বেতরক্ত কণিকা? এরা হচ্ছে লিম্ফোসাইট জাতীয় শ্বেতরক্ত কণিকা, শুধু একটু মনে রাখবা। তাহলে ন্যাচারাল কিলার সেল কোন জাতীয় কোষ? লিম্ফোসাইট জাতীয় কোষ। ওকে, আচ্ছা। এরপর খেয়াল করো 4 নাম্বার পয়েন্টটা, কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট। এখান থেকে জাস্ট আমরা একটা জিনিসই পড়বো যে এই কমপ্লিমেন্ট কয় ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত? 20 ধরনের। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে এক প্রকার প্রোটিন, কয় ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত? 20 ধরনের। ঠিক আছে, আচ্ছা। এরপর আসো ইন্টারফেরন। ইন্টারফেরন আসলে কি? মনে করো এই যে একটা কোষ, এই কোষে ভাইরাস আক্রমণ করছে। ওকে, তো যখন এই কোষে ভাইরাস আক্রমণ করবে, এই কোষ থেকে কি নিঃসৃত হবে? ইন্টারফেরন। এই ইন্টারফেরন করবে কি? আশেপাশের যেসব কোষে এখনো ভাইরাস আক্রমণ করে নাই, এইসব কোষের পাশে যে একটা প্রাচীরের মতো অংশ তৈরি করবে, যাতে ভাইরাস এইসব কোষে আর আক্রমণ করতে না পারে। তাহলে খেয়াল করে দেখো, ইন্টারফেরন কোত্থেকে আসতেছে? ইন্টারফেরন আসে এমন একটা কোষ থেকে যে কোষে ভাইরাস আক্রমণ করছে। তাহলে মনে রাখবা যে ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবেই আসলে কি নিশ্চিত হবে? ইন্টারফেরন।
আর ইন্টারফেরন এক প্রকার কি? ইন্টারফেরন হচ্ছে এক প্রকার ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন। তাহলে খেয়াল থাকবে, ইন্টারফেরন কোত্থেকে আসতেছে? ভাইরাস আক্রান্ত কোষ থেকে। আর ইন্টারফেরন এক প্রকার কি? ইন্টারফেরন হচ্ছে এক প্রকার ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন। ওকে, আচ্ছা, এবার সেই মোস্ট ইন্টারেস্টিং টপিক, জ্বর। জ্বর মানে কি? দেহের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। তাহলে আমাদের তো জানতে হবে যে দেহের স্বাভাবিক তাপমাত্রা কত। দেখো স্বাভাবিক তাপমাত্রা কত বলা আছে, 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট বা 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস। এখন পরীক্ষায় আসে যে দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, অপশনের শুরুতেই থাকে 97 থেকে 99 ডিগ্রি সেলসিয়াস। আর তোমরা তো চোখ বন্ধ করে 97 এর 9 দেখি খুশিতে সেটা দাগাই দিয়ে আসো। তারপর তো এসে বলো, আপু আমি তো 99টা ঠিক দাগাইছিলাম, আমার নাম্বার কেন 69 আসলো? বুঝতে পারছো? দাগানোর সময় খেয়াল করে দাগাবা যে তুমি অপশনটা ঠিক দাগাচ্ছ কিনা। আমি কিন্তু একটা কথা সবসময় বলি যে আমরা পরীক্ষায় কোনো কঠিন কোশ্চেন ভুল করি না, কারণ কঠিনটা আমরা পারি না, কি ভুল করব? আমরা ভুল করি কোনটা? সোজা কোশ্চেন। এবং এই কঠিন কোশ্চেন তুমি ভুল করলেও কোনো সমস্যা নাই, কারণ একটা কঠিন কোশ্চেন তুমি পারতেছো না, তোমার মতো এরকম হাজার হাজার স্টুডেন্ট পারবে না। কিন্তু তুমি যদি একটা সোজা কোশ্চেন ভুল করে দিয়ে আসো, তুমি এক ধাক্কায় একেবারে 50-60 হাজার জনের পিছনে চলে যাবা, যেখান থেকে সামনে ফেরত আসা অনেক টাফ। ঠিক আছে? তাহলে আমাদের মেইন টার্গেট থাকবে যে আমাদের কঠিন কোশ্চেন পারলাম না পারলাম পরের ব্যাপার, কিন্তু সোজা একটা কোশ্চেনও যেন ভুল না হয়। আমাদের তো 100 পাইতে হবে না, তাই না? আমরা মোটামুটি সরকারি মেডিকেলে চান্স পাওয়ার নাম্বার পাইলেই হইলো, বা সামনের দিকের মেডিকেলে চান্স পাওয়ার নাম্বার পাইলেই হইলো। তো আমরা সোজা কোনো কোশ্চেন ভুল করব না। নো মিন্স নো। ওকে, তাহলে খেয়াল করো দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট বা 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন কি হয়, ধরো তোমার শরীরে এখানে আর কি আছে, ধরো তোমার শরীরে একটা জীবাণু ঢুকছে। প্রথমে কি করবে? এই নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ এসে জীবাণুটাকে খেয়ে ফেললো। খাওয়ার পর ম্যাক্রোফেজ খেয়াল করলো, আচ্ছা আমি তো একজনকে খাইলাম, কিন্তু এরকম আরো অনেক জীবাণু আছে। তাহলে যার শরীর বা যেটা আমাদের মেইন সেন্টার, হেডকোয়ার্টার অর্থাৎ আমাদের মস্তিষ্ক, সেখানে সিগন্যাল পাঠাইতে হবে যে দেহে জীবাণু ঢুকছে। তো তখন ম্যাক্রোফেজ করবে কি? একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত করে যার নাম হচ্ছে পাইরোজেন। তাহলে ম্যাক্রোফেজ কি নিঃসৃত করবে? পাইরোজেন। পাইরোজেন এক প্রকার কি? পাইরোজেন হচ্ছে এক প্রকার পলিপেপটাইড। মনে রাখবা, প প পাইরোজেন পলিপেপটাইড। ঠিক আছে? আচ্ছা, এখন কি হবে? এই যে আমাদের পাইরোজেন, এই পাইরোজেন বাবাদি চলে যাবে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। তো যখনই হাইপোথ্যালামাস পাইরোজেনকে দেখবে, তখনই হাইপোথ্যালামাস বুঝবে যে নিশ্চয়ই শরীরের ভিতর কোথাও না কোথাও কোনো গন্ডগোল হয়েছে। এই কারণে হাইপোথ্যালামাস তার কাছে আসছে, সরি পাইরোজেন হাইপোথ্যালামাসে আসছে। তখন হাইপোথ্যালামাস করবে কি? আমাদের এই দেহের তাপমাত্রা বাড়াই দিবে। এই যে হাইপোথ্যালামাস আমাদের দেহের তাপটা বাড়াই দিল, এটাকেই বলা হয় জ্বর। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, ম্যাক্রোফেজ থেকে কি নিঃসৃত হচ্ছে? পাইরোজেন। পাইরোজেন এক প্রকার কি? পলিপেপটাইড। এই পাইরোজেন কোথায় যায়? মস্তিষ্কে। মস্তিষ্কের কোন অংশে? হাইপোথ্যালামাসে। ওকে, তখন কি আসে? জ্বর আসবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদানগুলো আমরা একবার শর্টকাটে রিডিং দিয়ে দিই। তাহলে কে কে আছে? ফাইজা কম পড়ে, ফ্যাগোসাইট, ইন্টারফেরন, জ্বর, কমপ্লিমেন্ট, মারণকোষ, প্রদাহ। ফ্যাগোসাইট কে কে? ম্যাক্রোফেজ, নিউট্রোফিল। ইন্টারফেরন আমরা কি পড়ছিলাম? যে ইন্টারফেরন হচ্ছে এক প্রকার ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন, এবং এটা কোত্থেকে আসে? ভাইরাস আক্রান্ত কোষ থেকে আসে। জ্বর আমরা কি পড়লাম? কোন রাসায়নিক পদার্থের কারণে জ্বর আসে? পাইরোজেন। আচ্ছা, কমপ্লিমেন্ট থেকে কি পড়ছি? যে কয় ধরনের প্লাজমা প্রোটিন নিয়ে কমপ্লিমেন্ট গঠিত? 20 ধরনের। আচ্ছা, সহজাত মারণ কোষ বা এনকে কোষ এক প্রকার কোন জাতীয় কোষ? লিম্ফোসাইট জাতীয় কোষ। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর থেকে আমরা যা যা পড়লাম সবার ক্লিয়ার? কোনো সমস্যা আছে? মাথায় ঢুকেছে পড়া? ওকে, তাহলে তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দেই। আমরা প্রথম থেকে যা যা পড়ছি, প্রথম ছকটা, এরপর প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এইটা একটু রিডিং দাও, আমরা একটা স্পট এক্সাম দিয়ে ফেলি, দেখি আমাদের ব্রেনে কি কি ঢুকেছে। গুড, ইয়াপ। দেখো আমাকে একদম ইয়েস জি, এখন চলে আসছে নতুন ভাষা, ইয়াপ।
ইয়াপ, গুড। আচ্ছা, পড়ো 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 পড়ো। পড়ার কোনো বিকল্প নাই, বুঝছো? একটা সময় আসবে যখন পড়েও লাভ হবে না। এখন এমন একটা সময় যে পড়লে লাভ হবে, তাহলে এখনই পড়াশোনা করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম স্পট এক্সামটা দিয়ে ফেলি, খুবই সোজা, তোমরা সবাই পারবা। কেউ কমেন্টে অ্যান্সার লিখো না, ঠিক আছে? তোমরা খাতায় অ্যান্সার লিখো। না, 5টা কোশ্চেন, তোমাদের 5 5 25 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম। আমি আরো 5 সেকেন্ড এক্সট্রা দিচ্ছি, সুন্দর করে লিখে ফেলো। ওই, কিসের ভাবি? কোন ভাবি? আমি কোনো ভাইয়াকে চিনি না, আপু বলে ডাকবা। এখন পরীক্ষা দাও, পরীক্ষা 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 পরীক্ষা, তাড়াতাড়ি। হ্যাঁ, কেউ কমেন্টে লিখবা না কিন্তু, খাতায় লিখো। কারো এক্সাম হয়ে গেলে একটু লিখো যে আপু শেষ, মানে আপু শেষ না, এক্সাম শেষ। গুড। নাদিয়া সুলতানা কলি, ভেরি গুড। দেখছো, সবার আগে পরীক্ষা শেষ করছে, আর তোমরা কি করতেছো? তাড়াতাড়ি শেষ করো। ভেরি গুড, প্রিয়া আসাদ, গুড। তাহলে আমরা পরের স্লাইডে যাই, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমরা কিন্তু এই কয়েকটা স্লাইড পরে আবার পরীক্ষা দিব, তাহলে আমি যা যা বলতেছি সুন্দর করে শুনে মুখস্থ করে ফেলবা, আমি দেখবো কারা তাড়াতাড়ি এক্সাম শেষ করো। আচ্ছা, দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। উই, হুম, আচ্ছা খেয়াল করো, আমরা এখন ত্বক নিয়ে একটু পড়াশোনা করি, ঠিক আছে? দেখো কি বলছে, যে ত্বকের বাইরের স্তরটি এপিডার্মিস। ওকে, ত্বক কোন স্তরে? আমরা জানি ত্বক হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তরের। ওকে, আচ্ছা, ত্বকের বাইরের স্তরের নাম কি? এপিডার্মিস। আচ্ছা, ত্বকের কয়টা স্তর আছে বলতে পারবা? হুম, আমাদের ত্বকের হচ্ছে 3টা স্তর। সব থেকে বাইরের স্তরের নাম হচ্ছে এপিডার্মিস। আচ্ছা, মাঝখানের স্তরের নাম কি আর ভেতরের স্তরের নাম কি? মনে রাখবা, এই যে আমাদের ত্বক, ত্বকের 3টা স্তর, সব থেকে বাইরের স্তর হচ্ছে এপিডার্মিস, মাঝখানের স্তর ডার্মিস, আর একদম ভেতরের স্তরের নাম হচ্ছে হাইপোডার্মিস। তোমাদের কেন জানি ভেতরের স্তর বললে এন্ডো এন্ডো মনে হয়, শিখছো এক ভেতর মানে এন্ডো, সব জায়গায় সেই কাহিনী অ্যাপ্লাই করো, কিন্তু মনে রাখবা ত্বকের ক্ষেত্রে একেবারে উপরের স্তর হচ্ছে এপিডার্মিস, মাঝখানে ডার্মিস, আর একেবারে ভেতরের হচ্ছে হাইপোডার্মিস। এপি মানে উপরে, আর হাইপো মানে হচ্ছে নিচে। তাহলে মাঝখানে ডার্মিস, ডার্মিসের উপরে এপিডার্মিস, আর ডার্মিসের নিচে হাইপোডার্মিস। ওকে, তাহলে ত্বকের বাইরের স্তরের নাম কি? এপিডার্মিস। গেল। এখন খেয়াল করবা, এই যে আমাদের ত্বক, এই ত্বকে 2 ধরনের গ্রন্থি আছে। একটা হচ্ছে শ্বেত গ্রন্থি বা সিবেসাস গ্ল্যান্ড, আর একটা হচ্ছে ঘাম গ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড। তাহলে ত্বকে কয় ধরনের গ্রন্থি আছে? 2 ধরনের। একটা হচ্ছে শ্বেত গ্রন্থি বা সিবেসাস গ্ল্যান্ড, আর একটা হচ্ছে ঘাম গ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড। এখন এদের কাজ কি? মনে রাখবা, এই শ্বেত গ্রন্থি বা সিবেসাস গ্ল্যান্ড থেকে তেল বা শ্বেতক্ষরণ হবে। শ্বেত মানে হচ্ছে তেল, দেখো না সকালে ঘুম থেকে উঠলে অনেকের নাক টাক একদম তেল তেল হয়ে যায়, এই তেলটা আসে এই সিবেসাস গ্ল্যান্ড থেকে। ওকে, তাহলে এই শ্বেত গ্রন্থি বা সিবেসাস গ্ল্যান্ড থেকে শ্বেত ক্ষরিত হবে, আর ঘাম গ্রন্থি থেকে ঘাম ক্ষরিত হবে। এখন এসবের সাথে জীবাণু ধ্বংসের বা প্রতিরক্ষার কি সম্পর্ক? মনে রাখবা, এই যে তেল বা শ্বেত আর ঘাম, এদের কারণে আমাদের ত্বকটা হয়ে যায় অ্যাসিডিক, এবং এই অ্যাসিডিক বা অম্লীয় পরিবেশে কখনোই কোনো জীবাণু বাঁচতে বা বংশবৃদ্ধি করতে পারে না। ওকে, যেহেতু অ্যাসিডিক, তার মানে ত্বকের পিএইচ কত হবে দেখো, 3 থেকে 5। তাহলে একবার মুখস্থ করে ফেলো, ত্বক অম্লীয় না ক্ষারীয়? অ্যান্সার কি হবে? ত্বক অম্লীয়।
ত্বকের পিএইচ কত? ত্বকের পিএইচ 3 থেকে 5। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করো, এই যে আমাদের ত্বক বা শ্বেত আর ঘাম গ্রন্থির ক্ষরণ, এই শ্বেত আর ঘাম গ্রন্থির ক্ষরণে একটা অ্যান্টিবায়োটিকও পাওয়া যায়, যে অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে ডার্মিসাইডিন। দেখো ত্বকে পাওয়া যাচ্ছে, ত্বকে মানে হচ্ছে ডার্মিস, তাহলে এই অ্যান্টিবায়োটিকের নাম কি? ডার্মিসাইডিন। ওকে, আচ্ছা আর এখানে নিচ থেকে আমরা কি পড়বো? নিচ থেকে আমরা পড়বো যে যেসব জায়গা সিক্ত বা ভেজা ভেজা সেসব জায়গায় ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। তাহলে এইসব জায়গায় ব্যাকটেরিয়াকে মারার জন্য কিছু না কিছু আল্লাপাক দিয়ে দিয়েছেন বা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন। যেমন খেয়াল করো, এই যে অশ্রু, নাসিকা ঝিল্লি আর লালা, সেখানে কি আছে? লাইসোজাইম। সিমেন, সিমেনে কি আছে? স্পারমিন। দুধ, দুধে কি আছে? ল্যাকটো পার অক্সিডেস। তাহলে এই তিনটা ঠোঁটস্থ করে ফেলো। অশ্রু, নাসিকা ঝিল্লি আর লালা, এখানে কি পাওয়া যায়? লাইসোজাইম। ধরো পরীক্ষায় আসতে পারে, দেখছো এখানে কিন্তু তিনটা জিনিস আছে, অশ্রু, নাসিকা ঝিল্লি, লালা। ধরো পরীক্ষা আসলো, নিচের কোথায় লাইসোজাইম পাওয়া যায় না? অশ্রু, নাসিকা ঝিল্লি, লালা, সিমেন। অ্যান্সার কি হবে? সিমেন। তাহলে অশ্রু, নাসিকা ঝিল্লি আর লালা, এখানে কি পাওয়া যায়? লাইসোজাইম। সিমেনে কি পাওয়া যায়? স্পারমিন। দুধে কি পাওয়া যায়? ল্যাকটো পার অক্সিডেজ। ল্যাকটো মানে হচ্ছে দুধ, তাই না? তাহলে যেমন দেখো বাচ্চাদের দুধের নাম ল্যাকটোজ আছে, ল্যাকটো পার অক্সিডেজ। ওকে, ভেরি গুড। এবার খেয়াল করো লাস্টের লাইনটা কি বলছে? কানের ভেতরে সিরুমিনাস গ্রন্থি থেকে ক্ষরিত সিরুমেন। এটা আমরা আগেই পড়ে আসছিলাম, মনে আছে? যে সিরুমিনাস গ্রন্থি কোথায় থাকে? কানে। কোথায় থাকবে? কানে। তাহলে এই পেজটা বা এই স্লাইডটা পারা যাবে। আমি আরেকবার বলতেছি, একেবারে সবাই সুন্দর করে চোখটা বন্ধ করে জাস্ট শুনবা। আপুর কাজ বলা, তোমাদের কাজ শোনা। খেয়াল করে দেখো, ত্বকের কয়টা স্তর? 3টা স্তর। সব থেকে বাইরের স্তরের নাম কি? এপিডার্মিস। মাঝখানের স্তর ডার্মিস, আর একেবারে ভেতরের স্তর হাইপোডার্মিস। শেষ। ত্বকে কয় ধরনের গ্রন্থি আছে? 2 ধরনের, শ্বেত গ্রন্থি আর একটা হচ্ছে ঘাম গ্রন্থি। ওকে, এই শ্বেত গ্রন্থি আর ঘাম গ্রন্থির ক্ষরণের কারণে ত্বকের অবস্থা কেমন? ত্বক হচ্ছে অম্লীয় বা অ্যাসিডিক। ত্বকের পিএইচ কত? 3 থেকে 5। এই শ্বেত আর ঘাম গ্রন্থির ক্ষরণে একটা অ্যান্টিবায়োটিক থাকে যার নাম হচ্ছে ডার্মিসাইডিন। শেষ। আচ্ছা এরপর আসো, যে কোনো ভেজা জায়গায় ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বেশি থাকে, যার কারণে সেসব জায়গায় ব্যাকটেরিয়া নাশকও দেওয়া আছে। যেমন অশ্রু, নাসিকা ঝিল্লি আর লালা, এখানে কি পাওয়া যাবে? লাইসোজাইম। সিমেনে কি পাওয়া যাবে? স্পারমিন। দুধে কি পাওয়া যাবে? ল্যাকটো পার অক্সিডেজ। ওকে, আচ্ছা সিরুমিনাস গ্রন্থি কোথায় থাকে? কানের ভেতরে। শেষ। পারবা সবাই স্লাইডটা? আমি সামনেটাই যাই। ওকে, আচ্ছা এরপর আসো খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাক নালীর অ্যাসিড ও এনজাইমের ভূমিকা। এখান থেকে আমাদের কিছু জিনিস মুখস্থ করতে হবে, বোঝার তেমন কিছু নাই এখানে। যেমন দেখো আমরা কি বলছিলাম, যে আমাদের লাইসোজাইমের কাজ হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করা, বা সে হচ্ছে ব্যাকটেরিয়া নাশক। তাহলে সে কি কি ব্যাকটেরিয়া ধ্বংস করে? দেখো 3টা ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে, আর তোমরা জানো যেখানে এই 3টা, তার মানে সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমাদের মুখস্থ করতে হবে। তাহলে এই লাইসোজাইম কোন কোন ব্যাকটেরিয়া ধ্বংস করে, এটা আমরা মনে রাখবো একটা ছন্দ দিয়ে বা একটা শব্দ দিয়ে, সেটা হচ্ছে বেস্ট। দেখো ব দিয়ে হচ্ছে ব্যাসিলাস, আর শট দিয়ে হচ্ছে স্টেফাইলোকক্কাস আর স্ট্রেপ্টোকক্কাস। তাহলে লাইসোজাইম কোন কোন ব্যাকটেরিয়া ধ্বংস করে? বেস্ট, ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস। ওকে, আচ্ছা এরপরে খেয়াল করো, এই যে আমাদের লাইসোজাইম বা লালা, এরা হচ্ছে তোমার অম্লীয় পরিবেশ তৈরি করে, অর্থাৎ আমাদের মুখটা হচ্ছে অ্যাসিডিক। কিন্তু খেয়াল করে দেখবা এই অ্যাসিডের কারণে কিন্তু আমাদের দাঁত ক্ষয় হয়ে যাইতে পারে, অর্থাৎ অ্যাসিড দাঁতের জন্য ভালো না। তো দাঁতকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য মুখে একটা উপাদান আছে যেটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট আয়ন। এর কাজ কি? এর কাজ হচ্ছে দাঁতকে অ্যাসিডের হাত থেকে রক্ষা করা। ওকে, তাহলে খেয়াল করে দেখো সৃষ্টিকর্তা কত চিন্তা করছে। প্রথমে মুখের জীবাণু মারার জন্য মুখে পরিবেশ করে দিছে অম্লীয়, তারপর সেই অম্লীয় অবস্থা থেকে দাঁতকে রক্ষা করার জন্য দেওয়া আছে কি? হাইড্রোজেন কার্বনেট আয়ন। ওকে, আচ্ছা এরপর খেয়াল করো,
কি বলছিলাম যে আমাদের পাকস্থলীতে একটা অ্যাসিড আছে যার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, যখন পরিপাক চ্যাপ্টার তোমরা পড়বা বা পড়ছো, আমরা জানি যে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোষ থেকে তৈরি হবে? পাকস্থলীর প্যারাইটাল বা অক্সিনটিক কোষ থেকে। এটা একদম ঠোঁটস্থ করে ফেলবা, বুঝছো? মানে প্রত্যেক বছর ভর্তি পরীক্ষা কোশ্চেনটা থাকে, হয় মেডিকেলের পরীক্ষায় থাকে, ডিউর পরীক্ষায় থাকে, কোনো না কোনো পরীক্ষায় আসেই যে পাকস্থলীর প্রাচীরে অবস্থিত কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। অ্যান্সার কি হবে? প্যারাইটাল বা অক্সিনটিক কোষ। এবং মনে রাখবো হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই শক্তিশালী অ্যাসিড, যার কারণে পাকস্থলীর পিএইচ কত হয়ে যায় দেখো, 1 থেকে 2। ত্বকের পিএইচ কত ছিল দেখি তো, কার মনে আছে বলেন দেখি, ত্বকের পিএইচ কত? কোন বান্দার মনে আছে ত্বকের পিএইচ কত? মাত্র পড়ে আসছি। ভেরি গুড, ত্বকের পিএইচ হচ্ছে 3 থেকে 5, আর পাকস্থলীর পিএইচ কত? 1 থেকে 2। ঠিক আছে, খেয়াল করে দেখো নিচে আরেকটা পিএইচ দেওয়া আছে। মিম ভেরি গুড, রায়ান ভেরি গুড। ওকে, দেখো নিচে আরেকটা পিএইচ দেওয়া আছে যে পিত্ত, এই পিত্তরসের পিএইচ কত? 8। তাহলে আমরা 3টা পিএইচ পাইলাম, ত্বকের 3 থেকে 5, পাকস্থলীর 1 থেকে 2। একমাত্র ক্ষারীয় পিএইচ কোনটা? পিত্তরসের, যার পিএইচ হচ্ছে 8। ওকে, তাহলে দেখো পিএইচ 3টা আমি একসাথে দিয়ে দিছি, একবার জাস্ট মাথার ভিতরে সেট করে ফেলো। ত্বকের পিএইচ 3 থেকে 5, পাকস্থলীর পিএইচ 1 থেকে 2, পিত্তরসের পিএইচ 8। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের ভূমিকা। ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের কি ভূমিকা আমরা সবাই জানি, তাই না? এদের কাজ হচ্ছে জীবাণু আসলে সেই জীবাণুটাকে খেয়ে ফেলা, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস করা। এটাই হচ্ছে এদের কাজ। কিন্তু বইয়ের ভিতরে এদেরকে নিয়ে অনেক ইনফরমেশন দেওয়া আছে, তো পড়তে গেলে আমরা কনফিউজড হয়ে যাই। এই কারণে আমরা ছক করে পার্থক্যের আকারে পড়বো, যাতে আমরা কনফিউজড না হই। ওকে, খেয়াল করে দেখো ম্যাক্রোফেজ কি বলছে। ম্যাক্রোফেজ থাকে আসলে সংখ্যায় কম, শ্বেতকণিকার মাত্র 4%। আর নিউট্রোফিল থাকে অনেক বেশি, 60 থেকে 70%। ওকে, তাহলে ম্যাক্রোফেজ কয় পার্সেন্ট থাকবে? 4%। নিউট্রোফিল কয় পার্সেন্ট থাকে? 60 থেকে 70%। খেয়াল করে দেখো ম্যাক্রোফেজের আকার হয় অনেক বড়, অর্থাৎ ম্যাক্রোফেজ 60 থেকে 80 মাইক্রোমিটার। আর নিউট্রোফিলের আকার ছোট, এর বেশ কত? 12 থেকে 15 মাইক্রোমিটার। আচ্ছা, যেহেতু ম্যাক্রোফেজের আকার বড়, তাহলে ম্যাক্রোফেজ করবে কি? বেশি ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। তাহলে খেয়াল করে দেখো একটা ম্যাক্রোফেজ কয়টা ব্যাকটেরিয়া ধ্বংস করে? 100টা। আর যেহেতু নিউট্রোফিল আকারে ছোট, তাহলে এ কম ব্যাকটেরিয়া ধ্বংস করবে। কয়টা ব্যাকটেরিয়া ধ্বংস করে? 3 থেকে 20টা। ওকে, আচ্ছা এরপর কি বলছে খেয়াল করো, ম্যাক্রোফেজের মধ্যে লেখা আছে সাইটোকাইন ক্ষরণ করে। এটা আমরা ছকেই পড়ে আসছিলাম, মনে আছে? সাইটোকাইন ক্ষরণ করে কে? হেল্পার টি কোষ আর হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে কে সাইটোকাইন ক্ষরণ করতেছে? ম্যাক্রোফেজ। আর নিউট্রোফিল থেকে একটা এক্সট্রা জিনিস মনে রাখবা, যে নিউট্রোফিলের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। ওকে, তাহলে আমি আবার বলতেছি, একটু খেয়াল করে দেখো। ম্যাক্রোফেজ কি পরিমাণ থাকে? শ্বেতকণিকার মাত্র 4%। আর নিউট্রোফিল অনেক থাকে, 60 থেকে 70%। আচ্ছা, ম্যাক্রোফেজ আকারে বড়, 60 থেকে 80 মাইক্রোমিটার ব্যাস। নিউট্রোফিলের ব্যাস কত? 12 থেকে 15 মাইক্রোমিটার। আচ্ছা, যেহেতু ম্যাক্রোফেজ আকারে বড়, তাহলে সে বেশি বেশি ব্যাকটেরিয়া খাইতে পারে। তাহলে একটা ম্যাক্রোফেজ কয়টা ব্যাকটেরিয়া খায়? 100টা। আর নিউট্রোফিল কয়টা ব্যাকটেরিয়া খাবে? 3 থেকে 20টা। ম্যাক্রোফেজ কি করে? সাইটোকাইন ক্ষরণ করে, আমরা আগেই পড়ে আসছি। আর নিউট্রোফিলের নিউক্লিয়াস কয় খণ্ড বিশিষ্ট? 2 থেকে 5। 2 থেকে 5। ঠিক আছে, তাহলে এই স্লাইডটা একবার একটু চোখ বুলাও। পারবা সবাই? ক্লিয়ার সবার এটা? তাহলে আমি পরের স্লাইডে যাই। আচ্ছা, দেখো ফ্যাগ, আচ্ছা শুনো, পরীক্ষায় নিশ্চয়ই আসবে না যে ফ্যাগোসাইটোসিসের ধাপগুলা বর্ণনা করো, আসবে যে চিত্র সহ বর্ণনা করো, তা তো আসবে না। তাহলে এখান থেকে যেটুক লাগবে আমি পড়াই দিচ্ছি, কারো অত মানে আপু জুম করেন, আপু দেখি না, এখান থেকে দেখতে হবে না, শুধু কানটা খোলা রাখলেই হবে, আপুর কথা শুনলেই হবে। ওকে,
খেয়াল করো, ফ্যাগোসাইটোসিস। তাহলে আমরা জানি ফ্যাগোসাইটোসিস মানে কি, এই যে নিউট্রোফিল ম্যাক্রোফেজ ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, দেখো তো সবার জন্য একটা সুন্দর টাস্ক, ফ্যাগোসাইটোসিস বাংলায় লিখতে কয়টা বর্ণ লাগে? গুণে আমাকে জানাও দেখি, সবাই গোনা মনে আছে কিনা, না গুনতে ভুলে গেছো? দেখেন, আসেন একসাথে গুনি। 1 2 3 4 5 6 7। দেখো, ফ্যাগোসাইটোসিস লিখতে 7টা বর্ণ লাগে, ফ্যাগোসাইটোসিসের ধাপও কয়টা? 7টা। যদি পরীক্ষার হলে ভুলে যাও, গুনে গুনে দাগাই দিবা, ঠিক আছে? তাহলে ফ্যাগোসাইটোসিসের কয়টা ধাপ? 7টা ধাপ। ওকে, আচ্ছা, প্রথমে কি বলছে? ম্যাক্রোসাইটের সক্রিয় হওয়া। খেয়াল করে দেখো, ধরো রক্তনালীর ভিতরে ম্যাক্রোসাইট আছে, মানে মনোসাইট, নিউট্রোফিল এরা আছে। তো এরা তো প্রথমে ঘুমায় থাকে, কারণ এদের কোনো কাজ নাই, এদের কাজ জীবাণুকে মারা। এখন রক্তে তো জীবাণু নাই, এখন তারা ঘুমায় আছে। এখন ধরো এই পাশের একটা কোষে জীবাণু আক্রমণ করছে, তখন এরা কি হবে? এই যে কোষটার ভিতর, ধরো এই কোষে ভাইরাস, ব্যাকটেরিয়া এর আক্রমণ করছে, করলে কি হবে? এই কোষ থেকে রাসায়নিক পদার্থ বের হবে। তো যখনই এই কোষ থেকে রাসায়নিক পদার্থ বের হবে, তখনই ম্যাক্রোসাইট গুলো সক্রিয় হয়ে যাবে। সক্রিয় হয়ে কি হবে? এরা করবে কি? রক্তনালী থেকে বের হয়ে আসবে। বের হয়ে করবে কি? এরা বুঝতে পারবে যে যেদিক থেকে কেমিক্যাল আসতেছে, তার মানে সেখানেই গন্ডগোল। তাহলে এরা করবে কি? সে রাসায়নিক পদার্থের দিকে যাওয়া শুরু করবে। তাহলে খেয়াল করো, এই যে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল রাসায়নিক পদার্থের দিকে হাঁটা শুরু করলো, এই প্রক্রিয়াটাকে বলা হয় কেমোট্যাক্সিস। ট্যাক্সিস মানে হচ্ছে চলন, আর কেমো নামটা আসছে কেমিক্যাল বা রাসায়নিক থেকে। তাহলে খেয়াল করো, রাসায়নিক পদার্থের দিকে যে ম্যাক্রোফেজের চলন, তাকে আমরা কি বলবো? কেমোট্যাক্সিস। এখান থেকে আসলে এই একটা জিনিসই আসবে, যে বিভিন্ন রাসায়নিক ক্ষরণে উদ্দীপ্ত হয়ে ম্যাক্রোসাইট গুলা যে চলে যায়, সেই পদ্ধতিটাকে কি বলা হয়? কেমোট্যাক্সিস। বোঝা গেছে? ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, এখন এই ম্যাক্রোফেজ তোমার জীবাণুর কাছে চলে গেল, যে করবে কি? জীবাণুটাকে খেয়ে ফেলবে। তাহলে সেকেন্ড পয়েন্টটার নাম কি? সেকেন্ড পয়েন্টটার নাম হচ্ছে অণুজীব ভক্ষণ। ওকে, খেয়াল করো, একটা অণুজীব ভক্ষণ করতে কতক্ষণ সময় লাগবে? 0.01 সেকেন্ড। 0.01 সেকেন্ড। আচ্ছা, এরপর কি হয়? ধরো এই যে জীবাণু, জীবাণুর কাছে ম্যাক্রোফেজ গেল, এটা আমাদের ম্যাক্রোফেজ। এরপর ম্যাক্রোফেজ করবে কি? এই যে ম্যাক্রোফেজের দুইটা ক্ষণপদ, এই দুইটা ক্ষণপদ একটা আরেকটার দিকে আগায় যাবে। তারপর কি হবে? দুইটা ক্ষণপদ একসাথে মিলে গেল। দেখো, দুইটা ক্ষণপদ একসাথে মিলে গেলে এখানে একটা গহ্বর তৈরি হয়ে গেল না? এই গহ্বরটাকে বলা হয় ফ্যাগোজোম। দেখো 3 নম্বর পয়েন্টটা কি? ফ্যাগোজোম সৃষ্টি। তাহলে এখান থেকে আমাদের জাস্ট জানতে হবে যে একটা থলি তৈরি হয়, সেই থলিটার নাম কি? ফ্যাগোজোম। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, এই যে ফ্যাগোজোম, এই ফ্যাগোজোমের সাথে এসে যুক্ত হবে লাইসোজোম। কি যুক্ত হয়? লাইসোজোম। তাহলে ফ্যাগোজোম আর লাইসোজোম একসাথে বলা হয় ফ্যাগোলাইসোজোম। তাহলে 4 নম্বর পয়েন্টটা কি? ফ্যাগোলাইসোজোম সৃষ্টি। ওকে, আচ্ছা, এরপর কি হবে? এই লাইসোজোম থেকে বিভিন্ন এনজাইম ফ্যাগোজোমে যাবে, যে করবে কি? ফ্যাগোজোমের ভিতরে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে। তাহলে খেয়াল করো, 5 নম্বর পয়েন্টটা কি? ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মারণ ও পাচন। ওকে, তারপর কি? অপাচ্য অংশ সহ ব্যাকটেরিয়ার অবশেষ বর্জ্য পদার্থ নিষ্কাশন, নট সো ইম্পর্টেন্ট। তাহলে এই যে ফ্যাগোসাইটোসিস, এখান থেকে আমরা কি কি জানবো? যে ফ্যাগোসাইটোসিসের কয়টা ধাপ? 7টা ধাপ। প্রথম ধাপটা কি বলছে? ম্যাক্রোসাইটের সক্রিয় হওয়া। এখানে আমরা কি জানছি? যে বিভিন্ন রাসায়নিক পদার্থ যখন নিঃসৃত হয় আক্রান্ত কোষ থেকে, তখন ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল সেই রাসায়নিক পদার্থের দিকে যাওয়া শুরু করে। এই যে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল রাসায়নিক পদার্থের দিকে হাঁটা শুরু করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় কেমোট্যাক্সিস। রাসায়নিক অর্থটা পাইলে মনে রাখবা, রাসায়নিক বা কেমিক্যাল কেমোট্যাক্সিস। ক্লিয়ার? আচ্ছা, একটা অণুজীব ভক্ষণ করতে কতক্ষণ সময় লাগবে? 0.01 সেকেন্ড। কতক্ষণ? 0.01 সেকেন্ড। আচ্ছা,
এই অণুজীবকে খাওয়ার উদ্দেশ্যে যে গহ্বরটা তৈরি হয় সেই গহ্বর বা সেই থলিটার নাম কি? ফ্যাগোজোম। ফ্যাগোজোমের সাথে কি যুক্ত হয়? লাইসোজোম। তাহলে ফ্যাগোজোম আর লাইসোজোম একত্রে কি তৈরি করলো? ফ্যাগোলাইসোজোম। পারা যাবে? ক্লিয়ার সবাই? খেয়াল করে দেখো, তাহলে এই যে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের ভিতর থলির ভিতরে আছে জীবাণু। এই থলিটার নাম কি? ফ্যাগোজোম। এই থলির সঙ্গে যুক্ত হবে লাইসোজোম। তাহলে ফ্যাগোজোম আর লাইসোজোম একত্রে আমরা কি বলবো? ফ্যাগোলাইসোজোম। ঠিক আছে? তিহাম বুঝছো এখন? ফ্যাগোজোমের সঙ্গে যখন লাইসোজোম যুক্ত হয় তাকে আমরা কি বলি? ফ্যাগোলাইসোজোম। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে তোমাদের এখন আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। যেটুকু আমরা পড়লাম জাস্ট একটু রিডিং দাও, আমরা একটা স্পট এক্সাম দিয়ে ফেলি। পড়ো পড়ো পড়ো। ওকে, হ্যাঁ, এই যে ধরো লাইসোজোম, এক সেকেন্ড দাও, ধরো ম্যাক্রোফেজ, এই যে ধরো ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের ভিতরে ফ্যাগোজোম, তার ভিতরে ব্যাকটেরিয়া, ফ্যাগোজোমের গায়ে কি যুক্ত হলো? লাইসোজোম। ঠিক আছে? এই লাইসোজোমের ভিতরে বিভিন্ন এনজাইম থাকে। লাইসোজোম কি করবে? এই এনজাইম গুলোকে ফ্যাগোজোমের ভিতরে ছেড়ে দিবে। তখন এই এনজাইম গুলো কি করবে? ফ্যাগোজোমের ভিতরে যে ব্যাকটেরিয়া আছে তাকে মেরে ফেলবে। ওকে, এত কিছু জানতে হবে না, যেটুকু বলছি জাস্ট এটুকু মনে রাখবা যে কেমোট্যাক্সিস কি, একটা অণুজীবকে খাইতে কতক্ষণ সময় লাগে? 0.01 সেকেন্ড। থলিটার নাম কি? ফ্যাগোজোম। ফ্যাগোজোমে কে যুক্ত হয়? লাইসোজোম। এদেরকে একত্রে কি বলে? ফ্যাগোলাইসোজোম। ঠিক আছে? তাহলে আমরা পরীক্ষাটা দিয়ে ফেলি। হয়েছে সবার? ওকে, 1 2 3, 1 2 3 4 5, মাত্র 5টা কোশ্চেন। আমার বিশ্বাস তোমরা সবাই সুন্দর মতো পারবা, কারণ তোমরা খুব ভালো, মাশাআল্লাহ, সুন্দর ব্রেন। এক্সাম যদি কারো শেষ হয়ে যায় একটু লিখে দিও যে আপু এক্সাম শেষ। খাদিজা তাবাসসুম, ভেরি গুড। রূপা, ভেরি গুড। শিপ্রা, ভেরি গুড, গুড গুড। আচ্ছা, মৃদুল দাস, ভেরি গুড। ওকে, দেখছো আমরা কি সুন্দর পারবো। তাহলে আমরা, এই তোমাদের ব্রেন যদি মাশাআল্লাহ এত ভালো হয় যে তোমরা জায়গায় বসে মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষা কেন খারাপ হবে? আমাকে বলো। হুম? আল্লাহ এত ভালো ব্রেন দিছে, এটাকে কাজে লাগাও। ওকে, আচ্ছা, এরপর আসো সহজাত ও অর্জিত অনাক্রম্যতা। ওকে, দেখো আমরা আগেই জানছি যে সহজাত মানে কি? সহজাত মানে হচ্ছে প্রথম আর দ্বিতীয়, আর অর্জিত মানে হচ্ছে তৃতীয়, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা এখন পড়বো হচ্ছে অর্জিত অনাক্রম্যতা, মানে তৃতীয় প্রতিরক্ষা স্তর, মানে অ্যান্টিবডি নিয়ে। ঠিক আছে, আমরা এখনকার জন্য অ্যান্টিবডি মাথায় রাখি। এখন খেয়াল করে দেখো, আচ্ছা, অর্জিত অনাক্রম্যতা মানে কোন স্তর? তৃতীয় স্তর, মানে কি? অ্যান্টিবডি। আচ্ছা, খেয়াল করে দেখো, অর্জিত অনাক্রম্যতাকে দুই ভাগে ভাগ করছে, সক্রিয়
অক্রিয়। প্রথমে আমরা একটু বুঝবো, তারপর আমরা দেখবো যে আসলে আমাদের এক্সাম হলে কিভাবে অ্যান্সার করতে হবে। আমরা কিন্তু পড়ি, কিন্তু সবার সমস্যা কি, আচ্ছা আমি তো পড়ছিলাম, কিন্তু পরীক্ষা হলে যে আমি না অপশন দেখে কনফিউজ হয়ে গেছি, যেখানে অপশন দেখে আসলে তোমার হেল্প হওয়ার কথা, কিন্তু আমরা আসলে অপশন দেখলে কনফিউজ হয়ে যাই। তো কিভাবে পড়বো আমি ওটাও বলে দিব। আসো, তাহলে অর্জিত অনাক্রম্যতার দুইটা ভাগ, একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে অক্রিয়। তাহলে খেয়াল করে দেখো, সক্রিয় মানে অ্যান্টিবডি যদি তোমার নিজের শরীরে তৈরি হয় তাকে আমরা বলবো সক্রিয়, ঠিক আছে। আর অক্রিয় মানে হচ্ছে অন্য, অর্থাৎ অ্যান্টিবডি তোমার শরীরে তৈরি হয় নাই, তুমি অন্য কারো কাছ থেকে সেই অ্যান্টিবডিটা নিছো, এটাকে আমরা বলি অক্রিয়। এখন দেখো, সক্রিয় হোক অক্রিয় হোক তাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। তো প্রথমে আসলে আমরা সক্রিয়টা নিয়ে একটু পড়াশোনা করি। ধরো প্রথম সিনারিও, যে তোমার কোনো এক প্রিয় বন্ধু বা বান্ধবী অসুস্থ। এখন তোমাকে মানা করা হয়েছে, ঠিক আছে তুমি তাকে দেখতে যাও না, সে অনেক অসুস্থ, এটা ছোঁয়াচে রোগ। তুমি তাও মনের টান থেকে তোমার সেই প্রিয় বন্ধু বা বান্ধবীকে দেখতে হাসপাতালে বা ক্লিনিকে চলে গেলাম। এখন ধরো তোমার বন্ধু বা বান্ধবীর হয়েছে চিকেন পক্স, তুমি তাকে দেখতে গেছো, দেখার কারণে তোমারও হয়ে গেল চিকেন পক্স। এখন কি হবে, তোমার শরীরে এই চিকেন পক্স এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। এখন খেয়াল করে দেখো, এই অ্যান্টিবডি তোমার শরীরেই তৈরি হয়েছে, তাহলে সক্রিয়। আর দেখো একদম প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে, তুমি তোমার ফ্রেন্ডকে দেখতে গেছো, তোমার শরীরে সেই জীবাণু ঢুকছে, তারপর তোমার শরীরে সেই জীবাণুর জন্য অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাহলে কি প্রাকৃতিক ভাবেই হইলো, তাহলে এটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয়। ওকে, আচ্ছা। এখন মনে করো তুমি জানো যে এখন করোনা ভাইরাস চলতেছে, তাহলে তুমি করবে কি, করোনার ভ্যাকসিন নিয়ে ফেলা, যাতে তোমার এই রোগটা না হয়। ধরো তুমি করোনার ভ্যাকসিন নিছো, তাহলে তুমি যখন করোনার ভ্যাকসিন নিলা, তুমি ভ্যাকসিন নিছো, অ্যান্টিবডি না, তুমি কি নিছো, ভ্যাকসিন। এখন কি হলো, তোমার শরীরে সেই করোনার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো। খেয়াল করে দেখো, অ্যান্টিবডি কিন্তু তোমার শরীরেই তৈরি হয়েছে, তাহলে সক্রিয়। কিন্তু এটা কি প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে, না, তুমি ভ্যাকসিন নিছো তারপরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাহলে এটা কি, এটা কৃত্রিম প্রক্রিয়া। এই কারণে এটাকে আমরা বলবো কি, কৃত্রিম সক্রিয়। সক্রিয় শেষ, এবার আসি অক্রিয়। অক্রিয় মানে কি, অ্যান্টিবডি তোমার শরীরে তৈরি হয় নাই, তুমি অন্য কারো অ্যান্টিবডি তোমার শরীরে নিছো। যেমন ধরো একটা ছোট বাচ্চা দেখবা, বাচ্চা হওয়ার পরে সবসময় বলে যে মায়ের দুধ পান করাতে হয়। কারণ কি, কারণ হচ্ছে মায়ের দুধে এক প্রকার অ্যান্টিবডি থাকে। তাহলে মনে করো বাচ্চা মায়ের দুধ পান করতেছে, তাহলে বাচ্চার শরীরে কি হইলো, অ্যান্টিবডি প্রবেশ করলো। এই যে বাচ্চার শরীরে অ্যান্টিবডি প্রবেশ করছে, এটা কি বাচ্চার শরীরে তৈরি হয়েছে, না, সে মার থেকে পাইছে, অন্য কারো থেকে পাইছে, তাহলে সক্রিয় না অক্রিয়, অবশ্যই অক্রিয়। আর দেখো মার থেকে পাইছে বুকের দুধ খাওয়ার সময়, তাহলে এটা প্রাকৃতিক প্রক্রিয়া, তাহলে কেমন অক্রিয়, প্রাকৃতিক অক্রিয়। ওকে, আচ্ছা। এখন মনে করো আরেকটা সিনারিও বলি, ধরো কোনো একটা ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিল, এখন সে সুস্থ হয়ে গেছে, তার মানে তার শরীরে করোনার অ্যান্টিবডি আছে। এখন মনে করো আরেকটা ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি, ঠিক আছে। এই ব্যক্তির শরীরে করোনার অ্যান্টিবডি নাই। আমরা করলাম কি, এই যে প্রথম ব্যক্তি যার শরীরে করোনার অ্যান্টিবডি আছে, তার থেকে অ্যান্টিবডি নিয়ে এই অসুস্থ ব্যক্তির শরীরে দিয়ে দিলাম। তাহলে খেয়াল করে দেখো, এই যে ব্যক্তির শরীরে আমরা অ্যান্টিবডি দিলাম, এটা কি এই ব্যক্তির শরীরে তৈরি হয়েছে, না, সে অন্য কারো থেকে পাইছে, তাহলে সক্রিয় না অক্রিয়, অক্রিয়। আর এটা কি সে প্রাকৃতিক ভাবে পাইছে, না, এটা সে কিভাবে পাইছে, একটা কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই ব্যক্তির শরীরে অ্যান্টিবডি ঢুকাইছি, তাহলে এটা কেমন অক্রিয়, কৃত্রিম অক্রিয়। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। কিন্তু ধরো পরীক্ষার হলে এরকম আসলো, তখন তুমি চিন্তা করতে বসলা, আচ্ছা নিজের শরীরে তৈরি হয়েছে না অন্যের শরীরে, ওকে আচ্ছা প্রাকৃতিক ভাবে না কৃত্রিম ভাবে। দেখবা এই চিন্তা করতে করতে তোমার 2 মিনিট যাবে, 3 মিনিটের সময় তুমি ভুল একটা দাগাই দিয়ে চলে আসবা। আমাদের তো এত সময় নেই, ভুল করাও যাবে না, তাহলে আমরা একটা টেকনিকের মাধ্যমে শর্টকাটে অ্যান্সার করব। কিভাবে, খেয়াল করে দেখো, প্রাকৃতিক সক্রিয়, এর শর্টকাট নাম হচ্ছে প্রাস। তাহলে প্রাকৃতিক সক্রিয়, একে আমরা শর্টকাটে কি ডাকবো, প্রাস। দেখো প্রাসের উদাহরণ কি দেওয়া আছে, হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ। তাহলে একেবারে মাথায় সেট করে ফেলো, যদি পরীক্ষায় আসে হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ, তাহলে অ্যান্সার কি হবে, প্রাস। প্রাকৃতিক সক্রিয়, জাস্ট 5 সেকেন্ডে অ্যান্সার করবা, প্রাস, হাস, হাসপাতালের সংক্রমণ, প্রাস, প্রাকৃতিক সক্রিয়। ওকে, আচ্ছা। তাহলে প্রাকৃতিক সক্রিয় শর্টকাট নাম হচ্ছে প্রাস। তাহলে কৃত্রিম সক্রিয়, এর শর্টকাট নাম কি হবে, ক্রাশ। হুম হুম,
ক্রিস। ঠিক আছে, যেসব দুষ্টু মস্তিষ্ক ক্রাশ চিন্তা করছিল তারা ঠিক হও। দেখো কৃত্রিম সক্রিয় এর শর্টকাট নাম কি? ক্রিস। ওকে, ক্রিস 3 মুভিটা দেখছো না? ক্রিসের কাজই কি? ক্রিসের কাজ হচ্ছে ভ্যাকসিনে কাজ করা। তাহলে ক্রিস মানেই হচ্ছে ভ্যাকসিন। যদি পরীক্ষায় আসে ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরক্ষা, কোন ধরনের প্রতিরক্ষা বা কোন ধরনের অনাক্রমতা, মাথায় কি আনবা? ক্রিস। ভ্যাকসিন মানেই হচ্ছে ক্রিস। অ্যান্সার কি হবে? কৃত্রিম সক্রিয়। ওকে, তাহলে সক্রিয় আমরা পারবো। ক্লিনিকে ইনফেকশন মানে তুমি ক্লিনিকে গেছো কাউকে দেখতে বা ক্লিনিকে আসো, সেখান থেকে কোনো একটা জীবাণু তোমার শরীরে ঢুকছে, তুমি অসুস্থ হয়ে গেছো। ওকে, আচ্ছা, তাহলে সক্রিয় আমরা পারবো। জাস্ট মাথায় সেট করো যে প্রাকৃতিক সক্রিয় প্রাস। হাসপাতাল বা ক্লিনিক বললে অ্যান্সার হবে প্রাস, প্রাকৃতিক সক্রিয়। ভ্যাকসিন বললে অ্যান্সার হবে ক্রিস, কৃত্রিম সক্রিয়। জাস্ট 10 সেকেন্ড আমাদের অ্যান্সার দাগানো শেষ। অক্রিয় আসো, আমরা জানি অক্রিয় মানে কি? আমরা অন্যের কাছ থেকে পাইছি। কারণ এই অন্য কেউ হইতে পারে দুইজন, এক মা কিংবা মা বাদে অন্য কেউ। তোমার নিষ্পাপ মস্তিষ্ক কি বলে কে প্রাকৃতিক হবে, মা নাকি অন্য কেউ? অবশ্যই মা। তার মানে শিশু যদি মায়ের মাধ্যমে কোনো অ্যান্টিবডি পায় সেটা হবে প্রাকৃতিক অক্রিয়। আর মা বাদে অন্য কেউ, রোগ থেকে সেরে ওঠা ব্যক্তি, হেন ব্যক্তি, তেন ব্যক্তি, অন্য কোনো ব্যক্তির থেকে পায় সেটা হবে কৃত্রিম অক্রিয়। ওকে, তাহলে এই 4টা উদাহরণ সবাই পারবা, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এই 4টা উদাহরণ থেকে কোশ্চেন আসবেই আসবে। তবে জাস্ট 4টা উদাহরণ মাথায় সেট করে ফেলো। হাসপাতাল বা ক্লিনিক প্রাস, প্রাকৃতিক সক্রিয়। ভ্যাকসিন ক্রিস, কৃত্রিম সক্রিয়। মায়ের থেকে শিশুর অ্যান্টিবডি লাভ, প্রাকৃতিক অক্রিয়। মা বাদে অন্য কারো ব্যক্তির থেকে লাভ, কৃত্রিম অক্রিয়। ক্লিয়ার সবাই? তাহলে আমি পরের স্লাইডে যাই। ওকে, না দেখো, এই যে তোমরা পেঁচাচ্ছ, ঠিক আছে, এহসান আল জাবির, তোমাদের পরীক্ষায় কোশ্চেন এভাবে আসবে না। যেভাবে আসবে আমি সেভাবে বলে দিছি। যদি তুমি মায়ের থেকে সিরাম নাও, তুমি কৃত্রিম ভাবে নিতেছো, এখানে কৃত্রিম অক্রিয়। কিন্তু পরীক্ষায় এটা আসবে না, পরীক্ষায় বইয়ের থেকে যা আছে সেটাই তুলে দিবে। আমি কি বলছি, শিশু যখন মায়ের থেকে অ্যান্টিবডি পায় মায়ের বুকের দুধ পান করার মাধ্যমে, সেটা হবে প্রাকৃতিক অক্রিয়। আর মা বাদে অন্য কোনো ব্যক্তির থেকে যখন আমরা সিরাম নিব সেটা হবে কৃত্রিম অক্রিয়। ঠিক আছে, নিজেদেরকে আর কনফিউজড করো না। আমি যে 4টা উদাহরণ বলে দিছি পরীক্ষা এভাবেই আসবে, এটাই মাথায় সেট করে ফেলো। ওকে, আচ্ছা, এরপর আসো অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ। মনে রাখবা প্রাকৃতিক অক্রিয় শুধুমাত্র মাঠ থেকেই হইতে পারে। ঠিক আছে, ওকে। দেখো এখানে দেখে অনেক হিবিজিবি লাগতেছে, কিন্তু আসলে এতটা কঠিন না, খুবই ইজি পড়া। মনে করো একটা এন্টিজেন। ওকে, এন্টিজেন মানে কি? যে জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া বাইরে থেকে আমার শরীরে ঢুকছে সেটাকে আমরা বলি এন্টিজেন। তো এই এন্টিজেন যখনই শরীরে ঢুকবে তখনই কে আসবে? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ করবে কি? যে এন্টিজেনটাকে খেয়ে ফেলবে। এই যে ম্যাক্রোফেজ এন্টিজেনটাকে খেয়ে ফেললো, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, খেয়াল করে দেখো, এই যে ম্যাক্রোফেজ এন্টিজেনকে খেয়ে ফেললো, খেয়ে ফেলার পরে কি হবে? ম্যাক্রোফেজ দেখবে এরকম আরো অনেক জীবাণু শরীরে ঘুরতেছে। এখন ম্যাক্রোফেজ চিন্তা করবে, আচ্ছা আমি তো একটাকে খাইলাম। চিন্তা করে দেখো, ম্যাক্রোফেজ যখন এই যে তোমার এন্টিজেনকে খাইলো, খাওয়ার পর সে দেখতেছে শরীরে এরকম এন্টিজেন আরো অনেক আছে। তো তখন ম্যাক্রোফেজ চিন্তা করবে যে আমি তখন একা পারবো না, আমার এখন হেল্প লাগবে, তাই না? অন্য কোনো বাহিনীর হেল্প লাগবে। তখন ম্যাক্রোফেজ করবে কি? চলে যাবে কার কাছে? যে হেল্প করতে পারে, সে হচ্ছে হেল্পার টি কোষ। ওকে, তাহলে খেয়াল করে দেখো ম্যাক্রোফেজ কার কাছে চলে গেল? ম্যাক্রোফেজ চলে যাবে হেল্প চাইতে হেল্পার টি কোষের কাছে। যার পর ম্যাক্রোফেজ কি করবে? দেখো ম্যাক্রোফেজের ভিতরে তো একটা এন্টিজেন আছে যাকে সে খেয়ে ফেলছে। ম্যাক্রোফেজ করবে কি? হেল্পার টি কোষের কাছে যে এই এন্টিজেনটাকে উপস্থাপন করবে যে স্যার দেখেন, এই হচ্ছে শত্রু, এই বাইরে থেকে আমার শরীরে ঢুকছে, এরকম আরো শত্রু শরীরে ঘুরতেছে, আপনি এখন কোনো একটা ব্যবস্থা নেন। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এন্টিজেনকে হেল্পার টি কোষের কাছে কে উপস্থাপন করতেছে? ম্যাক্রোফেজ।
এই কারণে ম্যাক্রোফেজকে বলা হয় এন্টিজেন উপস্থাপক কোষ বা এন্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি। খুবই 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 ইম্পর্টেন্ট, দেখো 2 নাম্বার পয়েন্টে দেওয়া আছে। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এন্টিজেনকে হেল্পার টি কোষের কাছে কে নিয়ে আসে? ম্যাক্রোফেজ। এই কারণে ম্যাক্রোফেজকে বলা হয় এন্টিজেন উপস্থাপক কোষ বা এন্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো যখন হেল্পার টি কোষের কাছে এন্টিজেন আসবে তখন হেল্পার টি কোষ করবে কি? তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে গেল, অর্থাৎ কার্যকর হয়ে গেল। আচ্ছা, হেল্পার টি কোষ কার্যকর হওয়ার পর বলবে যে আমার কাছে 2 ধরনের সৈনিক আছে, এই 2 ধরনের সৈনিক তোমার শত্রুকে মারতে হেল্প করবে। একটা হচ্ছে বি কোষ আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি কোষ। ওকে, আচ্ছা, সে করবে কি? বি কোষকেও জাগাবে, সাইটোটক্সিক টি কোষকেও জাগাবে। তাহলে খেয়াল করে দেখো, সাইটোটক্সিক টি কোষ জেগে কার্যকর হয়ে গেল, সাথে কিছু স্মৃতিকোষ তৈরি করে রাখে। এদিক দিয়ে বি কোষও তোমার কি হবে? জেগে তৈরি করবে কি? প্রথমে প্লাজমা কোষ, প্লাজমা কোষ থেকে আলটিমেটলি কি তৈরি করবে? অ্যান্টিবডি। তাহলে আমাদের শরীরের জীবাণু 2 ধরনের সৈনিকের মাধ্যমে ধ্বংস হতে পারে, একটা হচ্ছে অ্যান্টিবডি আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি কোষ। তাহলে খেয়াল করে দেখো 6 নাম্বার পয়েন্টটা, যখন অ্যান্টিবডির মাধ্যমে জীবাণু ধ্বংস হবে তাকে আমরা বলবো অ্যান্টিবডি নির্ভর সারা। আর যখন সাইটোটক্সিক টি কোষ এই কোষের মাধ্যমে ধ্বংস হবে তাকে আমরা বলবো কোষ নির্ভর সারা। তো একবার খুব কঠিন কোশ্চেন আসছিল, সেই কোশ্চেনের পরীক্ষায় আসছিল যে কোষ নির্ভর সারায় কোন কোষ জীবাণু ধ্বংস করে? অ্যান্সার কি হবে দেখো? সাইটোটক্সিক টি কোষ। ওকে, এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে আপু, অ্যান্টিবডিও আছে, সাইটোটক্সিক টি কোষও আছে, কে কখন জীবাণুকে মারবে? মনে করো একটা কোষ, সেই কোষের বাইরে জীবাণু আছে, অর্থাৎ জীবাণু এখনো কোষের ভিতরে ঢুকে নাই, তাহলে কোষের বাইরের জীবাণুকে মারে হচ্ছে অ্যান্টিবডি। দেখো, অ্যান্টিবডিতেও ব আছে, বাইরেও ব আছে, তাহলে কোষের বাইরের জীবাণু তাকে কে মারবে? অ্যান্টিবডি। আর ধরো কোনো জীবাণু সে কোষের ভিতরে ঢুকে গেছে, যেমন ধরো হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এরা করে কি? কোষের ভিতরে ঢুকে যায়। তাহলে যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি কোষের ভিতরে ঢুকে যায়, তাহলে সেই কোষের ভিতরের জীবাণুকে মারে কে? সাইটোটক্সিক টি কোষ। ওকে, তাহলে এইটুক যেটুক বললাম সবার ক্লিয়ার? তাহলে আমি এই জায়গাটা আরেকবার বলতেছি, একদম মনোযোগ দিয়ে শুনো, কোনো কঠিন কিছু না, কোশ্চেন কি আসে আমরা সেই বেসিসে পড়বো। প্রথমে কি আসলো? এন্টিজেন আসলো, ম্যাক্রোফেজ তাকে খেয়ে ফেললো, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ফ্যাগোসাইটোসিস। এরপর ম্যাক্রোফেজ করলো কি? এই যে এন্টিজেনকে খেয়ে ফেলো তাকে নিয়ে চলে যাবে হেল্পের জন্য হেল্পার টিকোষের কাছে। তাহলে হেল্পার টিকোষের কাছে জীবাণুকে নিয়ে কে গেল? ম্যাক্রোফেজ। এই জন্য ম্যাক্রোফেজকে বলা হয় এন্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি। আচ্ছা, হেল্পার টিকোষের সৈনিক কারা? 2টা, বি কোষ আর সাইটোটক্সিক টিকোষ। বি কোষ থেকে তৈরি হবে অ্যান্টিবডি আর সাইটোটক্সিক টিকোষটাও অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যান্টিবডি কাকে মারবে? কোষের বাইরের জীবাণুকে। আর সাইটোটক্সিক টিকোষ কাকে মারবে? কোষের ভিতরের জীবাণুকে। ঠিক আছে, তাহলে অ্যান্টিবডির মাধ্যমে ধ্বংস হলে তাকে আমরা বলি অ্যান্টিবডি নির্ভর সারা, আর সাইটোটক্সিক টি কোষের মাধ্যমে ধ্বংস হলে তাকে আমরা বলি কোষ নির্ভর সারা। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেটুকু পড়াইলাম এটুকু কার কোনো সমস্যা আছে? সবাই পারবা এটুক? শুনে, ইননেট ইমিউনিটির ভিতর বাদ দেওয়ার কিছু নাই, যা লেখা আছে ম্যাক্সিমামই আমরা পড়ছি। ওকে, তাহলে আমি পরের স্লাইডে যাই। ভেরি গুড। আচ্ছা, এরপর আসো সহজাত প্রতিরক্ষা আর অর্জিত প্রতিরক্ষার পার্থক্য। ঠিক আছে, এটা একদম সোজা। থ্যাংক ইউ মৃদুল। ওকে, উই উই উই। আচ্ছা, সহজাত আর অর্জিত প্রতিরক্ষার পার্থক্য। উই, এটা তোমরা এমনি পারবা, এটা বোঝানোর কিছু নাই, এটা কমন সেন্স অ্যাপ্লাই করলেই পারবা। আমি জাস্ট যেহেতু ছক ইম্পর্টেন্ট আর আমি বলছি গ্রেড 1 2 3 সবই আমি দেখাই দেবো, জাস্ট এই কারণে আমি দেখাচ্ছি। সহজাত মানে হচ্ছে প্রথম আর দ্বিতীয় স্তর, আর অর্জিত মানে হচ্ছে তৃতীয় স্তর। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, প্রথম স্তরে আমরা পড়ছিলাম ত্বক, তাহলে ত্বক মাথায় রেখে আমরা পয়েন্টগুলো পড়ি। খেয়াল করে দেখো, স্থায়িত্ব কি বলছে? আজীবন।
তাহলে ত্বক তোমার আজীবনই থাকে, ত্বক সবসময় উপস্থিত। খেয়াল করো, এই সহজাত প্রতিরক্ষার জন্য পূর্বে আক্রান্তের প্রয়োজন হয় না, অর্থাৎ ত্বক, রক্ত, এরা তো সবসময়, তুমি যখন জন্ম নিছো তখন থেকেই তোমার আছে। এমন কি হয় যে মশা কামড় দিল তারপরে ত্বক তৈরি হইলো? তা তো না। তার মানে এই সহজাত প্রতিরক্ষার জন্য পূর্বে আক্রান্তের প্রয়োজন হয় না, কিন্তু অ্যান্টিবডি তৈরির জন্য কিন্তু আক্রান্তের প্রয়োজন হয়। তাহলে অর্জিত প্রতিরক্ষার জন্য পূর্বে আক্রান্তের প্রয়োজন হবে। সমাধানকাল তাৎক্ষণিক, এখানে স্মৃতিকোষ তৈরি হয় না, কোনো অ্যালার্জিক প্রতিক্রিয়া হয় না। আর উপাদান কি, এটাও আমরা পারবো। আর অর্জিত প্রতিরক্ষার উপাদান কি, বি কোষ আর টি কোষ, এটাও আমরা জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করে তুমি অ্যান্সার করতে পারবা, এটা এমন কঠিন কিছু না। তাহলে আমরা জাস্ট যেটুক পড়ছি 30 সেকেন্ড একটু রিভিশন দিই, আমরা স্পট এক্সাম 3 দিয়ে ফেলবো। একদম ছোট 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 কোশ্চেন দিছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরীক্ষাটা দিয়ে ফেলি। 1 2 3, জাস্ট 3টা কোশ্চেন হয়ে গেলে বলবো আপু পরীক্ষা শেষ। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই, ঠিক আছে। গুড। আচ্ছা, এরপর আসলে প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা। শোনো, লাস্টের যে কটা স্লাইড আমরা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে সবাই এখন জোরে একটা শ্বাস নাও, নিয়ে ব্রেনে প্রচুর অক্সিজেন পাঠাও, এরপর আমরা পড়া শুরু করি। ওকে, খাদিজা, রূপা, ভেরি গুড, সবার এক্সাম শেষ। আচ্ছা, তাহলে আসি প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা। তাহলে আমরা জানি যে অ্যান্টিবডি, যেটা অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিজেন শরীরে ঢুকলে আমাদের শরীরে তৈরি হয়। তাহলে এখান থেকে আমরা পড়বো যে অ্যান্টিবডি হচ্ছে একটা প্রোটিন অণু। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের শ্বেত রক্ত কণিকার একটা অন্যতম প্রধান কণিকা হচ্ছে লিম্ফোসাইট। ওকে, এখন মনে রাখবা লিম্ফোসাইট দুই ধরনের, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। আর মনে রাখবা এই যে বি লিম্ফোসাইট, এই বি লিম্ফোসাইট থেকে তৈরি হয় প্লাজমা কোষ, আর এই প্লাজমা কোষ থেকে তৈরি হয় অ্যান্টিবডি। ভাই শুনো, মেডিকেল এক্সামে খুবই সোজা কোশ্চেন আসে, তোমরা যখন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘাটাবা, ঘাটাইলেই বুঝতে পারবা কতটা ইজি কোশ্চেন আসে। পরীক্ষা খারাপ দেই আমরা আমাদের দোষে। তোমাদের একটা ইনসিডেন্ট আমি বলবো, কিন্তু পরীক্ষা আগে পড়াটা শেষ করে নিই। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো, লিম্ফোসাইট কয় প্রকার? দুই প্রকার, একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট। ওকে, আচ্ছা, বি লিম্ফোসাইট থেকে কি তৈরি হবে? প্লাজমা কোষ। প্লাজমা কোষ থেকে কি তৈরি হবে? অ্যান্টিবডি। তাহলে খেয়াল করো, অ্যান্টিবডি আসতেছে কোন কোষ থেকে? প্লাজমা কোষ থেকে। প্লাজমা কোষ আসে কোন কোষ থেকে? বি লিম্ফোসাইট থেকে। বি লিম্ফোসাইট আসে কোথ থেকে? লিম্ফোসাইট থেকে। মানে একবার পরীক্ষায় আসছিল, কোন শ্বেত রক্ত কণিকা অ্যান্টিবডি তৈরি করে? মনোসাইট, বেসোফিল, ইওসিনোফিল, লিম্ফোসাইট। অ্যান্সার কি হবে? কোন শ্বেত রক্ত কণিকা থেকে অ্যান্টিবডি তৈরি হয়? মনোসাইট, বেসোফিল, ইওসিনোফিল না লিম্ফোসাইট? অ্যান্সার কি হবে? লিম্ফোসাইট। ওকে, তাহলে খালি এটুকু মনে রাখবা, লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, প্লাজমা কোষ, অ্যান্টিবডি। লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, প্লাজমা কোষ, অ্যান্টিবডি, শেষ। আচ্ছা, এরপর যাই পরের স্লাইডে। খেয়াল করো, অ্যান্টিবডির গঠন খুবই সোজা, জাস্ট 5 সেকেন্ড লাগবে আমাদের পড়তে। দেখো, প্রথমে কি বলছে যে আমাদের দেহে প্রায় 100 মিলিয়ন বা 10 কোটি ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখো, প্রত্যেকটা অ্যান্টিবডি প্রধানত কয়টা অংশ নিয়ে গঠিত? 4টা অংশ। তাহলে মনে রাখবা, অ্যান্টিবডি কয়টা অংশ নিয়ে গঠিত? 4টা অংশ। কি কি আছে এর ভিতরে? ভারী ও হালকা শৃঙ্খল, ডাইসালফাইড বন্ড, স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল, আর আরেকটা হচ্ছে কবজা অঞ্চল। তো খেয়াল করে দেখো, প্রথমে কি বলছে? ভারী ও হালকা শৃঙ্খল।
তাহলে মনে রাখবা এই যে হচ্ছে ভারী শৃঙ্খল, ভিতরেরটা দেখো লম্বা যেটা, তাহলে ভারী শৃঙ্খল থাকে কয়টা? দুইটা। আর বাইরের ছোট দুইটা হচ্ছে হালকা শৃঙ্খল, তাহলে হালকা শৃঙ্খল থাকবে কয়টা? দুইটা। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে ভারী শৃঙ্খল, এই ভারী শৃঙ্খলের আণবিক ওজন হচ্ছে 50 থেকে 70 কিলো ডাল্টন, যেহেতু ভারী তার ওজন একটু বেশি হবে। আর হালকা শৃঙ্খল যেটা, তার আণবিক ওজন হচ্ছে 23 কিলো ডাল্টন। ঠিক আছে, তাহলে ভারী শৃঙ্খলের আণবিক ওজন কত? 50 থেকে 70 কিলো ডাল্টন, আর হালকা শৃঙ্খলের 23 কিলো ডাল্টন। আচ্ছা, এরপর আসো ডাই সালফাইড বন্ড। খেয়াল করে দেখো, ডাই সালফাইড বন্ড থাকে তিনটা। অনেকে ডাই শুনে মনে করে দুই, কিন্তু ডাই সালফাইড বন্ড, এই বন্ড থাকে কয়টা? তিনটা। দেখো, এই ভারী আর হালকার মধ্যে একটা, এই ভারী আর হালকার মধ্যে একটা, আর দুইটা ভারীর মধ্যে একটা। ডাই সালফাইড বন্ড থাকবে 1 2 3, তিনটা। আচ্ছা, এরপর কি বলছে? স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল। মনে রাখবা, অ্যান্টিবডির পুরা জায়গাটাই স্থায়ী অঞ্চল, শুধুমাত্র মাথার যে জায়গাটা, যে জায়গা দিয়ে সে অ্যান্টিজেনকে ধরে, সেই জায়গাটাই হচ্ছে পরিবর্তনশীল অংশ। কেন? কারণ দেখো, যদি গোল অ্যান্টিজেন আসে তার মাথা গোল হয়ে যাবে, যদি লম্বা অ্যান্টিজেন আসে তার মাথার জায়গাটা লম্বা করতে হবে, যদি তিন কোণা অ্যান্টিজেন আসে তাহলে মাথার এই জায়গাটা তিন কোণা হবে। অর্থাৎ অ্যান্টিজেনের আকারের ভিত্তিতে অ্যান্টিবডির ধরার জায়গাটাও চেঞ্জ হতে থাকে। তাহলে যে জায়গাটা দিয়ে সে অ্যান্টিজেনকে ধরবে, এই জায়গাটাই শুধু তার পরিবর্তনশীল অংশ। আর এই জায়গাটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে প্যারাটপ। এটার নাম কি? প্যারাটপ। ওকে। আচ্ছা, এরপর কি বলছে? কবজা অঞ্চল। দেখো, এই যে ভাঁজ খাওয়া জায়গাটা, ওকে, এই যে ভাঁজ খাওয়া জায়গাটা যেখান থেকে দুই ভাগ হয়ে গেল, এই ভাঁজ খাওয়া জায়গাটাকে বলা হয় কবজা অঞ্চল। এই কবজা অঞ্চলের কাজ কি? কবজা অঞ্চলের কাজ হচ্ছে অ্যান্টিবডিকে নমনীয়তা দান করা। ওকে, ঠিক আছে, তাহলে পারা যাবে অ্যান্টিবডির গঠনের কয়টা অংশ? চারটা অংশ। ভারী ও হালকা শৃঙ্খল, ডাইসালফাইড বন্ড, স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল, কবজা অঞ্চল। ভারী শৃঙ্খল কয়টা? দুইটা। হালকা শৃঙ্খল কয়টা? দুইটা। ভারী শৃঙ্খলের আণবিক ওজন কত? 50 থেকে 70 কিলো ডাল্টন। হালকা শৃঙ্খলের 23 কিলো ডাল্টন। ডাইসালফাইড বন্ড থাকবে কয়টা? তিনটা। আচ্ছা, স্থায়ী অঞ্চল আছে, পরিবর্তনশীল অঞ্চল আছে। পরিবর্তনশীল অঞ্চলের নাম কি? প্যারাটপ। আচ্ছা, কবজা অঞ্চলের কাজ কি? নমনীয়তা দান করা। পারবেন আপনারা? ওকে, শোনো, সবাই ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? আলতু ফালতু কমেন্ট, আলতু ফালতু কথাবার্তা বললে তোমাদেরই লস, আমার কিচ্ছু না। আমি দেখো একটা কথা কিন্তু বারবার বলতেছি, অনেকে বিরক্ত হইতে পারে যে আচ্ছা আপু একটা কথা এতবার কেন বলতেছেন। আমি কিন্তু একবার বললেই হয়, কিন্তু আমি জানতাম বা আমি বিশ্বাস করি যে একটা কথা মানুষ যখন বারবার শুনে, অ্যাটলিস্ট সাবকনসিয়াস মাইন্ডেও সেই পড়াটা থেকে থাকে, যে ঠিক আছে পরীক্ষা যখন তুমি কোশ্চেনটা পড়বা, আল্লাহ এটা তো আমি পড়ে আসি না, কিন্তু আপু তো ক্লাসে বলছিল, দেখবা হুট করে মনে পড়ে যায়। এই কারণে আমি চেষ্টা করি বারবার বলতে, যাতে তোমাদের মাথায় পড়াটা একদম সেট হয়ে যায়। ঠিক আছে, কারণ আমি জানি পরীক্ষা হলে আমরা এতটা নার্ভাস থাকি যে যকৃত ডান দিকে থাকে না বাম দিকে থাকে, এটাও আমরা পরীক্ষা হলে ভুলে যাই। তো তুমি যদি একটা পড়া বারবার শুনো, পড়াটা কিন্তু তোমার মাথায় সেট থাকবে, এই কারণে কিন্তু আমি বারবার বলতেছি। তো সবাই ক্লাসে মনোযোগ দাও। ওকে, ওকে। পরে পরীক্ষা হলে আপুকে থ্যাংক ইউ বলবো, না আপু তো এটা বলছিল, থ্যাংক ইউ আপু। ওকে। আচ্ছা, এরপর আসো অ্যান্টিবডির প্রকারভেদ। খুবই 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 ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। ওকে, ওকে, ও, হুম, আচ্ছা, তাহলে খেয়াল করো অ্যান্টিবডি কয় প্রকার? 5 প্রকার। দেখো, অ্যান্টিবডি কয় প্রকার? 5 প্রকার। ঠিক আছে, আমরা কি দিয়ে মনে রাখবো? গ্যামেট, GAMED, GAMED। এখান থেকে আমি যা যা বলবো সবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের কমপ্লিমেন্ট বুকেও দেওয়া আছে। না, ঠিক আছে, এটা তোমাদের কমপ্লিমেন্ট বুকেও দেওয়া আছে, আমি পড়াই দিচ্ছি, একটু মুখস্থ করে ফেলো। ওকে। আর তোমাদের যার যা কোশ্চেন ক্লাস শেষে লিখো, নয়তো এখন কোশ্চেন লিখতেছো, কমেন্ট আসতেছে, কোশ্চেন উপরে চলে যাচ্ছে, আমি দেখতে পারতেছি না, তো আমি একবারে পড়াই নেই তারপরে। আচ্ছা, তাহলে খেয়াল করো, প্রথমে কি আছে? অ্যান্টিবডি জি। মনে রাখবা, তো অ্যান্টিবডি আছে, তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে অ্যান্টিবডি জি। ঠিক আছে,
সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে অ্যান্টিবডি জি। আর আমরা কি জানি ছোট মরিচে ঝাল বেশি, তাহলে সব থেকে বেশি পাওয়া যায় কোনটা? অ্যান্টিবডি জি। তাহলে সব থেকে বেশি পাওয়া যাবে কোনটা? অ্যান্টিবডি জি। দেখো 75%। এটা কিন্তু ডিউর ভর্তি পরীক্ষায় আসছিল যে অ্যান্টিবডি জি বা আইজিজি কত পার্সেন্ট থাকে, অ্যান্সার কি হবে? 75%। ঠিক আছে। আচ্ছা, এখন মনে রাখবা এইটাই হচ্ছে একমাত্র অ্যান্টিবডি যেটা ভ্রূণ দেহে পাওয়া যায়। এখন খেয়াল করে দেখো তো, একটা মার সাথে একটা বাচ্চা কি দিয়ে কানেক্টেড থাকে? প্লাসেন্টা বা অমরা দিয়ে। তাহলে একমাত্র কোন অ্যান্টিবডি অমরা অতিক্রম করতে পারে? অ্যান্টিবডি জি। অন্য কোনো অ্যান্টিবডিকে কিন্তু আমরা ভ্রূণ দেহে পাই না, কারণ তারা অমরা অতিক্রম করতে পারে না। একমাত্র কোন অ্যান্টিবডি অমরা অতিক্রম করতে পারে? অ্যান্টিবডি জি। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো জি থেকে আমরা কি পড়বো? জি হচ্ছে সবচেয়ে ছোট, সব থেকে বেশি পাওয়া যায় কত পার্সেন্ট? 75%। এটা আমরা কোথায় পাই? ভ্রূণ দেহে পাই। তার মানে এই অ্যান্টিবডি কি অতিক্রম করতে পারে? অমরা অতিক্রম করতে পারে। পরীক্ষা যদি আসে একমাত্র কোন অ্যান্টিবডি অমরা অতিক্রম করতে পারে, অ্যান্সার কি হবে? আইজিজি বা অ্যান্টিবডি জি। ওকে। আচ্ছা, এখন ধরো একটা বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার পর সে কি করে? মায়ের দুধ পান করে। এখন এই মায়ের দুধের মাধ্যমে একটা অ্যান্টিবডি বাচ্চার শরীরে আসে, সেটা কোন অ্যান্টিবডি? আইজিএ। ওকে, তাহলে মায়ের দুধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? খুবই 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 ইম্পর্টেন্ট, মনে রাখবা আইজিএ। তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু মায়ের কাছ থেকে দুইটা অ্যান্টিবডি পাই, অ্যান্টিবডি জি আর অ্যান্টিবডি এ। একটা পাই জন্মের আগে, একটা পাই জন্মের পরে। জন্মের আগে কোনটা পাই? আইজিজি, যেটা অমরা অতিক্রম করতে পারে। জন্মের পরে কোনটা পাই? আইজিএ। কিসের মাধ্যমে? মায়ের দুধের মাধ্যমে। ওকে, পারবা সবাই? এবার আসো আইজিএম। এখান থেকে আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো যে এটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি। ধরো কারো রক্তের গ্রুপ এ পজিটিভ, তার মানে কি? তার রক্তে এ অ্যান্টিজেন আছে, আর কি আছে? বি অ্যান্টিবডি আছে। তো এই যে বি অ্যান্টিবডি আছে, এটা কোন প্রকারের অ্যান্টিবডি এই 5 প্রকারের মধ্যে? এটা হচ্ছে এম। তাহলে এবিও ব্লাড গ্রুপের যে অ্যান্টিবডি সেটা কোন টাইপের অ্যান্টিবডি বা কোন ধরনের অ্যান্টিবডি? আইজিএম। পারা যাবে? আচ্ছা, এরপর খেয়াল করো আইজিই। মনে রাখবা আইজিই সবচেয়ে কম পাওয়া যায়, দেখো 0.1%। 0.1। এই কারণে আইজিই কে বলা হয় দুর্লভ অ্যান্টিবডি। ঠিক আছে, এটা আমরা কোথায় পাবো? বামে পাবো, অর্থাৎ ব দিয়ে বেসোফিল, ব দিয়ে বি কোষ, ম দিয়ে মাস্ট কোষ। ওকে, তাহলে আইজি কোথায় পাওয়া যায়? বামে পাওয়া যায়, বেসোফিল, বি কোষ, মাস্ট কোষ। আচ্ছা, এখন মনে আছে আমি বলছিলাম যে বেসোফিল আর মাস্ট কোষ মানেই হচ্ছে হিস্টামিন ক্ষরণ করা। তাহলে খেয়াল করে দেখো এই যে আইজি যাদেরকে বেসোফিল আর মাস্ট কোষে পাওয়া যায়, তাহলে তাদের কাজ কি হবে? হিস্টামিন ক্ষরণে উদ্দীপ্ত করা। ওকে, আচ্ছা, আর মনে আছে, মনে রাখবা হিস্টামিনের কাজই হচ্ছে অ্যালার্জিক সাড়া তৈরি করা। এই কারণে কিন্তু কারো অ্যালার্জি হলে সে কি খায়? অ্যান্টি হিস্টামিন খায়। দেখবা আম্মু আব্বু খায় অ্যান্টি হিস্টামিন। ঠিক আছে, তাহলে হিস্টামিনের কাজ কি? অ্যালার্জি সারাতে ভূমিকা রাখা। ওকে, তাহলে খেয়াল করে দেখো সবচেয়ে কম পাওয়া যায় কোনটা? আইজিই, 0.1%। এই জন্য আইজিই কে বলা হয় দুর্লভ অ্যান্টিবডি। আইজিই কোথায় পাবো? বামে পাবো, বি কোষ, বেসোফিল আর মাস্ট কোষ। যেহেতু বেসোফিল আর মাস্ট কোষে পাচ্ছি, তাহলে এই অ্যান্টিবডির কাজ কি? হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করা। আর হিস্টামিন ক্ষরণ হলে কি হবে? অ্যালার্জি হবে। ওকে, আচ্ছা, এরপর আসো আইজিডি। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু খেয়াল করো ডি দেখতে অনেকটা বি এর মতো না? ডি আর বি দেখতে একই রকম না? তাহলে ডি এর কাজ কি হবে? বি কোষকে সক্রিয় করা। ওকে, তাহলে এই স্লাইডটা আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু দেখো, খুবই ইম্পর্টেন্ট। আমি সাথে বলি, একটু শুনে নাও। ওকে, দেখো তাহলে সবচেয়ে ছোট কোনটা? আইজিজি। সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? আইজিজি। কত পার্সেন্ট? 75%। এই আইজিজির একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি? এরা অমরা অতিক্রম করতে পারে। ওকে, মায়ের দুধে কোনটা পাওয়া যায়? আইজিএ। এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি কোন ধরনের অ্যান্টিবডি? আইজিএম। সবচেয়ে কম পাওয়া যায় কোনটা? আইজিই। এই কারণে আইজিই কে বলা হয় দুর্লভ অ্যান্টিবডি। কোথায় পাওয়া যায়? বেসোফিল, বি কোষ আর মাস্ট কোষে। যেহেতু বেসোফিল আর মাস্ট কোষে পাওয়া যাচ্ছে, তাহলে এর কাজ কি? হিস্টামিন ক্ষরণকে উদ্দীপ্ত করা। আর হিস্টামিন ক্ষরণ হলে আমরা জানি কি হয়? অ্যালার্জি হয়। শেষ। আর ডি কোষের কাজ কি? ডি দেখতে অনেকটা বি এর মতো, তাহলে ডির কাজ হচ্ছে বি কোষকে সক্রিয় করা। ওকে, তাহলে এই ছকটা সবাই পারবে? আমাকে একটু বলো ক্লিয়ার কিনা।
উই, উই মানে কি? একবার ইয়াপ, একবার উই। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসো অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের পার্থক্য। এটাও তোমরা কমন সেন্স অ্যাপ্লাই করলে পারবা, এখানে বোঝানোর তেমন কিছু নাই। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য যে প্রতিরোধী বস্তুটা আমাদের শরীরে তৈরি হয় সেটাই হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন কি? এমন একটা জিনিস যে বাইরের বস্তু যেটা আমাদের দেহে প্রবেশ করছে। ওকে, আচ্ছা। অ্যান্টিবডি রাসায়নিক ভাবে কি আমি বলে আসছি, রাসায়নিক ভাবে অ্যান্টিবডি হচ্ছে প্রোটিন। অ্যান্টিজেন কি? দেখো, অ্যান্টিজেন প্রোটিন হইতে পারে, পলিস্যাকারাইড হইতে পারে এবং গ্লাইকোপ্রোটিনও হইতে পারে। খেয়াল করো, আবার 3টা উপাদানের নাম বলছে, তাহলে এটা খুব সুন্দরভাবে মনে রাখবা। অ্যান্টিজেন কি কি হইতে পারে? প্রোটিন, পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, অ্যান্টিবডি কোথায় অবস্থান করে? অ্যান্টিবডি প্লাজমায়। এই কারণে কিন্তু দেখো করোনায় কি বলে, প্লাজমা থেরাপি, অর্থাৎ যে ব্যক্তি সুস্থ হয়ে গেছে তার প্লাজমা এনে অসুস্থ ব্যক্তিকে আমরা দেই। কারণ কি? প্লাজমার ভিতরে কি থাকে? অ্যান্টিবডি থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো কি বলছে, আর এন্টিজেন কোথায় থাকে? এন্টিজেন হয় লোহিত কণিকার উপরে থাকবে, কিংবা ধরো এই যে একটা জীবাণু, আমরা সাধারণত তো পুরো জীবাণুটাকে এন্টিজেন বলতেছি, কিন্তু মনে রাখবা জীবাণুর যে অংশটা রোগ তৈরি করে সেই অংশটাকে এন্টিজেন বলা হয়। তাহলে এন্টিজেন কোথায় আছে? অণুজীবের উপরিতলে থাকে। ওকে, আচ্ছা। আরেকটা মনে রাখবা, অ্যান্টিবডি নর্মালি থাকে না, এন্টিজেন থাকলেই শুধুমাত্র অ্যান্টিবডি তৈরি হয়, আর অ্যান্টিজেন সক্রিয় অবস্থান আছে। আচ্ছা, অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি রক্ষণাত্মক আর অ্যান্টিজেন হচ্ছে ধ্বংসাত্মক। ওকে, পারা যাবে? ওকে, তাহলে অ্যান্টিবডি অ্যান্টিজেনের পার্থক্য তোমরা কমন সেন্স অ্যাপ্লাই করে পারবা। এটা নিয়ে দুশ্চিন্তা চিন্তা কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা, এবার আসি আমাদের আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, খুবই 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 ইম্পর্টেন্ট। আমার সাথে এখানে বসে তোমরা মুখস্থ করবা, নয়তো তোমাদের পিটান দিব। দেখো, প্রতিরক্ষা ব্যবস্থায় টিকার ভূমিকা। টিকা কি? ভ্যাকসিন। এই যে আমরা ভ্যাকসিন তৈরি করি, এই উৎপাদনের উপর ভিত্তি করে ভ্যাকসিন কয় প্রকার আছে? 5 প্রকার। ঠিক আছে, কি কি? নিষ্ক্রিয়, শক্তিহ্রাস, টক্সয়েড, সাব ইউনিট, কনজুগেট। এবং দেখো এদের অনেক উদাহরণ দেওয়া আছে, তাই না? এই উদাহরণগুলো মনে রাখাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলাই পরীক্ষায় আসছে। তাহলে আসো আমরা একটু এখান থেকে পড়ি। ভ্যাকসিন কয় প্রকার? 5 প্রকার। আমরা কি দিয়ে মনে রাখবো? একটা ছন্দ দিয়ে মনে রাখবো, কষ্ট শনি, অর্থাৎ মুখস্থ করতে কষ্ট, আর মুখস্থ না হইলে কপালে শনি আছে, তাহলে কষ্ট শনি। ক দিয়ে কনজুগেট, স দিয়ে সাব ইউনিট, ট দিয়ে টক্সয়েড, শনির তালব্য শ দিয়ে শক্তি হ্রাস, আর নি দিয়ে নিষ্ক্রিয়। ধরো পরীক্ষা আসলো, নিচের কোনটি ভ্যাকসিনের প্রকারভেদ নয়? কনজুগেট, সাব ইউনিট, টক্সয়েড, সক্রিয়। অ্যান্সার কি হবে? সক্রিয়। ঠিক আছে, তাহলে কনজুগেট, সাব ইউনিট, টক্সয়েড, শক্তিহ্রাস, নিষ্ক্রিয়। যেটা পড়াচ্ছি সবাই আগে সেটাই মনোযোগ দাও, যা লাগবে তার কোনো একটা টপিক আমি বাদ দিব না। ওকে, তো এত দুশ্চিন্তা করতে হবে না। কনজুগেট, সাব ইউনিট, টক্সয়েড, শক্তিহ্রাস, নিষ্ক্রিয়। আচ্ছা, এখন আসলে উদাহরণ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। কনজুগেটের উদাহরণ আমরা কি দিয়ে মনে রাখবো? আই দিয়ে। কনজুগেটের একটাই উদাহরণ আমরা মনে রাখবো আই দিয়ে। দেখো, ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। ওকে, ইনফ্লুয়েঞ্জা টাইপ বি বড় নাম, কনজুগেট বড় নাম, এর ভ্যাকসিনের নামটা অনেক বড়, ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। আচ্ছা, এবার আসো সাব ইউনিট। সাব ইউনিট আমরা কি দিয়ে মনে রাখবো? এইচ দিয়ে। দেখো, এইচ দিয়ে 2টা উদাহরণ আছে, হেপাটাইটিস বি আর একটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এখন বলতে পারো আপু হেপাটাইটিস এও তো এক জায়গায় আছে, তাহলে হেপাটাইটিস এ না বি কিভাবে মনে রাখবো? দেখো, সাব ইউনিট লিখতে বি লাগে, এই কারণে হেপাটাইটিস বি। ওকে, আচ্ছা। এবার আসলে টক্সয়েড। দেখো, টক্সয়েড লিখতে গেলে শুরুতে লাগে ট আর শেষে লাগে ড। তাহলে টক্সয়েডের উদাহরণ দেখো, ট দিয়ে আর ড দিয়ে। ট দিয়ে টিটেনাস, ড দিয়ে ডিপথেরিয়া। ওকে, এখন টিটেনাসের বাংলা কি?
ধনুষ্টঙ্কার, পরীক্ষায় আসলো ধনুষ্টঙ্কার, তখন তো চিল্লাবা আই হাই আপু ধনুষ্টঙ্কার তো টও নাই ডও নাই। খেয়াল করে দেখো ধনুষ্টঙ্কার এর ভিতরে একটা কি আছে, ট আছে। ওকে, আচ্ছা এরপর আসো শক্তি হ্রাস। দেখো শক্তি হ্রাস আমরা কি দিয়ে মনে রাখবো, মামিটা পানি খায়, মা দিয়ে মামস, মি দিয়ে মিজলস, টা দিয়ে টাইফয়েড, আর পানি দিয়ে পানি বসন্ত। তাহলে মামিটা পানি খায়, মামস, মিজলস, টাইফয়েড, পানি বসন্ত। ওকে, তো এই ছাড়া বাদ বাকি যা থাকবে এই বাকি সবই হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলতেছি, একদম মনোযোগ দিয়ে শুনো। কনজুগেট, তাহলে কনজুগেট আমরা মনে রাখবো আই দিয়ে। ইনফ্লুয়েঞ্জা টাইপ বি সাব ইউনিট কি দিয়ে মনে রাখবো, এইচ দিয়ে। এইচ দিয়ে দুইটা আছে, হেপাটাইটিস বি আর হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। টক্সয়েড, ট আর ড, ট দিয়ে টিটেনাস, ড দিয়ে ডিপথেরিয়া। তালবস্বাদের শক্তি হ্রাস কি দিয়ে মনে রাখবো, মামিটা পানি খায়, মামস, মিজলস, টাইফয়েড, পানি বসন্ত। এছাড়া বাদ বাকি যা থাকবে সবই হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ। ওকে, এর চেয়ে সোজাভাবে এটা পড়ানো সম্ভব না। যেটা বলছি মনে রাখবো, দেখবো খুব সুন্দর অ্যান্সার করতে পারবা। ধরো পরীক্ষায় আসলো, নিচের কোনটা নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ, নিচের কোনটা নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ, মামস, মিজলস, টাইফয়েড, কলেরা। অ্যান্সার কি হবে, নিচের কোনটা নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ, মামস, মিজলস, টাইফয়েড, কলেরা। কি হবে অ্যান্সার বলো তো? ভেরি গুড আদনান, দেখছো আমরা কি সুন্দর অ্যান্সার করতে পারবো। পারবা না এখন? তাহলে তোমাদের আমি 15 সেকেন্ড টাইম দিচ্ছি, এই জাস্ট ভ্যাকসিনের উদাহরণগুলো একবার রিডিং দাও। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা যদি একটা কোশ্চেন আসে তাহলে এই জায়গা থেকে আসবে। পড়েন 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 পড়েন। ভেরি গুড। ওকে, তাহলে আমি পরের স্লাইডে যাই। দেখো আমাদের লাস্ট স্লাইড। আচ্ছা, এই যে আমরা ভ্যাকসিন ভ্যাকসিন করতেছি, তাহলে সবার আগে ভ্যাকসিন কে আবিষ্কার করছে, ডক্টর এডওয়ার্ড জেনার। ওকে, কত সালে, 1796 সালে। কিসের ভ্যাকসিন, গুটি বসন্ত বা স্মল পক্স। ওকে, তাহলে সবার আগে কোন রোগের ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, গুটি বসন্তের। কে আবিষ্কার করছে, ডক্টর এডওয়ার্ড জেনার। কত সালে, 1796। একদম মাথায় এই তিনটা ইনফরমেশন কপি পেস্ট করে ফেলো। কে আবিষ্কার করছে, ডক্টর এডওয়ার্ড জেনার। কত সালে, 1796 সালে। কোন ভ্যাকসিন, গুটি বসন্তের ভ্যাকসিন। আচ্ছা, এত ভ্যাকসিন আবিষ্কার হয়েছে কিন্তু কোন রোগের ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয় নাই, এইডস। ওকে, আচ্ছা 6 নম্বর পয়েন্টটা খেয়াল করো, কি বলছে, মিশ্র ভ্যাকসিন। অর্থাৎ যদি একসাথে কতগুলা রোগের ভ্যাকসিন একত্রে দেওয়া হয় তাকে আমরা বলি মিশ্র ভ্যাকসিন। যেমন দেখো MMR, মিজলস, মামস, রুবেলা, তিনটা রোগের ভ্যাকসিন একসঙ্গে দেওয়া হয়েছে, তাহলে MMR হচ্ছে একটা মিশ্র ভ্যাকসিন। ওকে, তাহলে মিশ্র ভ্যাকসিন কোনটা, MMR, মিজলস, মামস, রুবেলা। আচ্ছা, কেউ কি বুদ্ধি করে বলতে পারবা এরকম আরেকটা মিশ্র ভ্যাকসিন আছে কিনা, বা আরেকটা মিশ্র ভ্যাকসিনের নাম কে বলতে পারবা? ভেরি গুড, DPT। এটাও কিন্তু একটা মিশ্র ভ্যাকসিন। দেখো, ডি দিয়ে ডিপথেরিয়া, পি দিয়ে পার্টুসিস বা হুপিং কফ, আর টি দিয়ে টিটেনাস। তাহলে ডিপিটিও হচ্ছে একটা মিশ্র ভ্যাকসিন। এমএমআরও হচ্ছে একটা মিশ্র ভ্যাকসিন। ওকে, আসাদ ভেরি গুড, জুবাইর ভেরি গুড, মৃদুল ভেরি গুড। ওকে, তাহলে আমরা পারবো। আচ্ছা, তাহলে যেটুক পড়াইলাম, 30 সেকেন্ড টাইম। অ্যান্টিবডির ছকটা, ভ্যাকসিনের প্রকারভেদের উদাহরণটা সবাই একবার রিডিং দাও সুন্দর মতো। এই পেজটা যা পড়লাম আমরা একটা ছোট্ট স্পট এক্সাম দিয়ে ফেলি। ওকে,
ওকে, তাহলে আমরা পরীক্ষাটা দেই, ঠিক আছে? সুন্দর করে লিখে ফেলো। পরীক্ষা শেষ হলে লিখো আপু পরীক্ষা শেষ, সোনার বাংলাদেশ, ঠিক আছে? তোমরা যে কি বান্দর, আল্লাহ রে আল্লাহ। ভেরি গুড। দেখো শেষকে দেশ বানাই ফেলছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার বলো আজকে যা যা পড়লাম এর ভিতরে কারো কোনো সমস্যা আছে? যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে লিখো, আমি কমেন্ট পড়ে অ্যান্সার দিয়ে দিব, বা তোমার সাথে আমার সলভ ক্লাসও আছে, আমি সলভ ক্লাসও বলে দিব, ঠিক আছে? আর শোনো, এই চ্যাপ্টারটা আমার সময় কিন্তু এইচএসসির বইয়ে ছিল না। আমি চ্যাপ্টার প্রথম পড়ছি হচ্ছে মেডিকেলে ঢুকে, ঢাকা মেডিকেলের 4th ইয়ারে যায়। তাহলে বুঝো চ্যাপ্টারটা কি পরিমাণ ভাস্ট, কত কিছু বোঝার আছে। কিন্তু আমি সবসময় বলি, আমরা যেহেতু আমাদের সময় কম, আমরা পড়াশোনা করবো অনেক বেশি, প্লাস আমরা একটু টেকনিক্যালি পড়বো। যে জিনিস আমাদের লাগবে না সেটার পিছনে আমাদের তো টাইম দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? যেখান থেকে কোশ্চেন আসে, আমি কিন্তু গ্রেড 1 2 3 প্রত্যেকটা জিনিস তোমাদের পড়াই দিছি। ওকে, তারপর যদি কারো কোনো সমস্যা থাকে, কারো মনে হয় না আমার এই জায়গাটাও একটু জানলে ভালো হইতো, তাহলে আমাকে লিখে রাখো। আমি তোমাদের যে সলভ ক্লাসে তোমাদের বাকি যত সমস্যা আছে সব সমস্যার ইনশাল্লাহ সমাধান করে দিব, ঠিক আছে? আচ্ছা, আর অ্যান্টিবডির যে কার্য পদ্ধতি, এটা হচ্ছে পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না। কিছু সংজ্ঞা আছে, যেমন অপসোনাইজেশন, কেমোট্যাক্সিস তোমাদের আগেই পড়াইছি। অপসোনাইজেশনের জাস্ট ওই পার্টটুকু আছে, এটা আমি সলভ ক্লাসে বলে দিব, সমস্যা নেই। ওকে, ইহসান আল জাবির, তোমাকে ধরে আমি পিটাবো, ঠিক আছে? এমন পিটাবো যে তুমি আলু ভর্তা হয়ে যাবা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যেটা আমি বলি, যে আমরা পরীক্ষার হলে কিন্তু অনেক নার্ভাস হয়ে যাই, অনেক কনফিউজড হয়ে যাই, ঠিক আছে? যেমন তোমাদের ছোট্ট একটা কথা বলে শেষ করি। আমাদের টাইমে একজন স্টুডেন্ট ছিল, খুবই খুবই ভালো, মানে সবাই ধরেই নিছিল যে ও মেডিকেল তো মেডিকেল, ঢাকা মেডিকেলে চান্স পাবে এবং টপ 10-এ থাকবে। তো সে পরীক্ষার দিন হলে পৌঁছাইছে, পরীক্ষা শুরু হওয়ার ঠিক ধরো 10 থেকে 15 মিনিট আগে। আচ্ছা, তারপর ওর সিট পড়ছে 3 তলায় 4 তলায়। ও যখন বিল্ডিং এ উঠতেছে, ও 3 তলায় উঠে দেখে ওই বিল্ডিং এ 4 তলাই নাই, অর্থাৎ সে ভুল বিল্ডিং এ আসছে। ততক্ষণে ঘন্টা দিয়ে দিছে। এরপর তার তার পুরো কান্নাকাটি অবস্থা। এরপর সে হচ্ছে নামলো, নেমে তার বিল্ডিং দেখছে মাঠের ঠিক আরেক প্রান্তে, সে গেছে, যায় 3 তলায় 4 তলায় উঠছে, বসে পরীক্ষা দেওয়া শুরু করবে। এর মধ্যে অলরেডি 20 মিনিট চলে গেছে। এখন চিন্তা করো, একটা পরীক্ষা 1 ঘন্টা, সেখানে যদি 20 মিনিটটা চলে যায়, তাহলে কি পরিমাণ টাইম লস হয়ে গেছে। তারপর সে পরীক্ষা শেষ করছে এবং এরপরে সে কিন্তু আল্লাহর মতে একটা গভর্নমেন্ট মেডিকেলে চান্স পাইছিল। অর্থাৎ পরীক্ষার দিন দেখো, যেটা তুমি এক্সপেক্ট করো না সেরকম ঘটনাও ঘটতে পারে। তাহলে আমরা প্রিপারেশন ওই রকমই রাখবো, যাতে এরকম ঘটনা যদি খোদা না করে ঘটে, বা আমি একটাই বি দাগাবো ভুলে দাগায় ফেললাম সি, অর্থাৎ এরকম ভুল কিন্তু হয়। এগুলো হওয়ার পরে যেন তুমি সেটা কাভার করে আসতে পারো, সেজন্য তোমার একদম খুব দুর্দান্ত এবং মারাত্মকভাবে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তাহলে আমার সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, যে এখন যে টাইমটা আছে কেউ ওয়েস্ট করো না, শুধুমাত্র পড়াশোনা করো। একটা জিনিস জাস্ট মাথায় রাখবা, যে আজ থেকে ধরো 2 মাস পরে তোমার মোবাইলে মেসেজ আসলো, নাম এই রোল এত, সিলেক্টেড মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ। তোমার কেমন লাগবে, তোমার আব্বু আম্মুর কেমন লাগবে, জাস্ট এটা চিন্তা করে পড়াশোনা করতে থাকো। ইনশাল্লাহ সবার সাথে সামনে দেখা হবে। ওকে, যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনটা কোনটা জানতে হবে, কমেন্টের নিচে লিখে দিও, আমি সলভ ক্লাসে সবকিছু নিয়ে ডিসকাস করে দিব, ঠিক আছে? তাহলে ওকে, তাহলে আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করো, সবার জন্য অনেক দোয়া থাকবে। সুন্দর মতো পড়াশোনা করো। টাটা, বাই বাই।